আচ্ছা, ক্লাস শুরু হচ্ছে। চলো, তাহলে বলছিলাম যেটা, যে আগের দিন সেরিব্রাম আর সেরিব্রাল পড়েছিলাম তো, তাহলে ওখানে একটা জিনিস লিখে নিতে পারো তোমরা, যে সেরিব্রাম বা পুরু মস্তিষ্ক পড়েছিলাম না আমি? তাহলে পুরু মস্তিষ্ককে কি বলা হয়? সেরিব্রাল কর্টেক্স বলা হয়, তাই না? গুরু মস্তিষ্ককে বলা হয় সেরিব্রাল কর্টেক্স। তাহলে গুরু মস্তিষ্কে যে দুটো ভাগ, গোলার্ধ, সেটা কি বলা হয়? গোলার্ধ ইংরেজি কি জানো? গোলার্ধ ইংরেজি, গোলের ইংরেজি কি বলো সবাই? গোলের স্যার হেমিস্ফিয়ার। গোলকের ইংরেজি হচ্ছে স্পেয়ার, মানে যেটা 3D, ঠিক আছে? স্পেয়ার, গোলককে বলে স্পেয়ার। আর অর্ধগোলক বা অর্ধগোলক, অর্ধগোলক মানে কি? গোলকের অর্ধেক। তাহলে সেমি কথাটার অর্ধ কথা ইংরেজি সেমি বা হেমি, তাহলে এটা বলা হয় হেমি স্পেয়ার, ঠিক আছে? তাহলে অনেক সময় কোশ্চেনে দেখবে যে এটাকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। কি বলা হয় বলো? সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে সেরিব্রাল হেমিস্ফিয়ার কি দ্বারা বিভক্ত, কি বলবে অ্যান্সার বলো? এখানে দেখো, ঠিক আছে, গোলার্ধদ্বয় কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে, বলেছিলাম না? কর্পাস ক্যালোসাম দ্বারা গুরু মস্তিষ্ক ভাগ করা থাকে। তাহলে তোমাকে যদি বলে সেরিব্রাল হেমিস্ফিয়ারকে কে যুক্ত করে, কি বলবে অ্যান্সার বলো? যুক্ত করবে হচ্ছে আমাদের কর্পাস কর্পাস ক্যালোসাম। ক্যালোসাম, ঠিক আছে? তো এটা লিখে দিলাম, লিখে নাও। বলেছি আমি ইংরেজিটা শুধু বলিনি, সেই জন্য লিখে দিচ্ছি আমি ইংরেজিটা। তো দেখো, তো এখানে একটু ব্র্যাকেটে লিখে নাও, গোলার্ধ দ্বয়ের ব্র্যাকেটে সেরিব্রাল, সেরিব্রাল হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার, ঠিক আছে? গোলার্ধকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। লিখা হলে বলো সবাই। তাহলে সেরিব্রাল কেন বলা হচ্ছে বুঝতে পারলে তো? কারণ গুরু মস্তিষ্ককে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, তো সেখান থেকে সেরিব্রাল কথাটা এসেছে। আর হেমিস্ফিয়ার মানে অর্ধেক, গোলকের অর্ধেক আছে, গোলার্ধ, সেই জন্য হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার। আচ্ছা, এবার এটাকে যদি সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়, আরেকটা ছিল লঘু মস্তিষ্ক, মনে আছে সবার? লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের ইংরেজি কি? লঘু মস্তিষ্কের ইংরেজি হচ্ছে সেরিবেলাম। কি বলা হয়? সেরিবেলাম। তাহলে লঘু মস্তিষ্ক যেটা ছিল আমাদের, ওটা হলো লঘু মস্তিষ্ক, এই যে। তাহলে লঘু মস্তিষ্ক ইংরেজি কি বলা হয় বলো? সেরিবেলাম। কি বলে? সেরিবেলাম। তাহলে বলো, ওটা যদি সেরিব্রাল কর্টেক্স ছিল, তাহলে ওটাকে আমরা বলছিলাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে লঘু মস্তিষ্কের যে গোলার্ধ ছিল, সেটা কি দ্বারা যুক্ত বলো? বলেছিলাম লঘু ভার্মি। মস্তিষ্কের গোলার্ধ হার্মিস দ্বারা যুক্ত, ঠিক আছে? তাহলে এইখানে যে গোলার্ধ, ওটাকে যদি সেরি সেরি মানে গুরু মস্তিষ্কের গোলার্ধকে যদি আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার বলি, তাহলে এটা কি বলবো বলো? সেরিবেলার হেমিস্ফিয়ার বলতে পারি? সেরিবেলার হেমিস্ফিয়ার, কারণ সেরিবেলাম থেকে এসেছে কথাটা, তাই না? তাহলে গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের যে গোলার্ধ, সেটাকে বলা হয় সেরিবেলার হেমিস্ফিয়ার। তাহলে লিখে নাও সবাই, সেটাকে বলা হয় সেরিবেলার, সেরিবেলার, মাইক অফ করবে, মাইক অফ করে রাখবে, সেরিবেলার হেমিস্ফিয়ার। তো সেরিবেলার হেমিস্ফিয়ার বলা, ঠিক আছে? লেখা হলো, জাস্ট লিখে নাও তোমাদেরকে যেটা লিখে। চলো নেক্সট লিখো। এবার আমরা আজকে পড়বো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া আর প্রতিবর্ত পথ। এটা অলরেডি আমরা পড়ে নিয়েছি, আগের দিন বলে একবার বলেছিলাম না, ছবি দেখিয়েছিলাম না তোমাদেরকে, গ্রাহক, কারক, সেন্সরি নিউরন, মোটর নিউরন, এগুলো বলে দিয়েছি তো আমি, বলিনি আগে? সরি, ফার্স্টের দিন যখন পড়েছিলাম। হ্যাঁ স্যার। তো অলরেডি বেশিরভাগ বা 90% জিনিস আমরা অলরেডি পড়ে নিয়েছি, তো আবার সেরকম সেগুলো রিপিট করবো না, জাস্ট যেগুলো জিনিস এক্সট্রা আছে সেগুলো আমি বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো, হেডিং দাও, হেডিং সহ প্রতিবর্ত ক্রিয়া, হেডিং দাও প্রতিবর্ত ক্রিয়া।
আজকে ডেট কত? 2 তারিখ। হেডিং দাও, প্রতিবর্ত ক্রিয়া। তাহলে বলো প্রতিবর্ত ক্রিয়া কথাটার মানে কি? আমরা অলরেডি জানি, ছোটবেলা থেকে জেনেছি। আমাদের কোথাও গরম একটা ছ্যাঁকা লেগে গেল, কোনো গরম জিনিসে হাত দিয়ে দিলাম, কি করবো? হাতটা কি ওখানে থাকে? হাত থেকে সঙ্গে সঙ্গে নিজে নিজে আমরা সরিয়ে দিই ওখান থেকে। বলো, তোমাকে নিজে থেকে ভাবতে হয় কি সরানোর জন্য? না, নিজে নিজে হয়ে যায়, নিজে নিজে হয়ে যায়। তাহলে জন্মগত এটা, যে কোথাও আমাদের হ্যাঁ, যা হচ্ছে আমাদের হাত কোথাও থেকে যাচ্ছে, আমাদের কোথাও হচ্ছে চোখের মধ্যে একটু বড় বেশি কিছু বেশি আলো পড়ে যাচ্ছে, চোখটা বন্ধ করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের জন্মগত প্রতিবর্তকীয়, মানে যেগুলো জন্ম থেকে আছে। আবার আরেকটা হচ্ছে অর্জিত প্রতিবর্তকীয়, মানে যেগুলো জন্ম থেকে নেই, আমরা বড় হতে হতে শিখেছি। যেরকম তুমি বলো, তুমি জন্মে যখন হয়েছিল তখন কি তুমি হাঁটতে পারতে? পারতে না। জন্ম হাঁটতে পেরেছো কি আস্তে আস্তে শিখার শিখার পরে হাঁটতে পেরেছো। তো এটা কি একটা, এটা বৈশিষ্ট্য তুমি অর্জন করেছো, জন্মগত ছিল না। তো হাঁটতে শেখা, সাইকেল চালাতে শেখা, বাইক চালাতে শেখা, সাঁতার কাটতে শেখা, এগুলো সব কি জন্মের পর শিখেছি। তো সেগুলো যেগুলো জন্মের পর শিখে সেগুলোকে বলা হয় অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, তাই না? তো এটাকে বলা হয় দুটো প্রতিবর্ত ক্রিয়ার ভাগ। তাহলে প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা প্রথমে লিখে নাও, হোয়াট ইজ প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া ইংরেজিতে কি বলা হয়? রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন। তাহলে কি বলা হয় রিফ্লেক্স অ্যাকশনে? যে প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে স্বতঃস্ফূর্ত, তাৎক্ষণিক এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মানে কি, পুরো লাইনটার মানে যদি পরপর পরপর বোঝাতে চাই আমি, প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে, তাহলে বলো গরম, যে তোমার একটা গরম জিনিসে হাত দিলে, তাহলে কি বলো, এটা একটা উদ্দীপনা, তাই না? উদ্দীপনা। তবে গরম জিনিস তোমার হাতে টাচ করে, তোমার গ্রাহকের মাধ্যমে টাচ হচ্ছে, গ্রাহকের মধ্যে টাচ হয়ে তোমার ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে সেখান থেকে কাজ করে আমাদের মোটর নিউরন দ্বারা গিয়ে ইফেক্টার বা আমাদের কারকে যাচ্ছে, গিয়ে আমাদের হাতটা ওখান থেকে সরিয়ে দিচ্ছে, তাই না? তাহলে এটা কি একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে হলো। উদ্দীপনাটা কি? উদ্দীপনাটা এখানে গরম বাষ্প, তাই না? তাহলে একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে হবে। তাহলে নির্দিষ্ট উদ্দীপনা হবে, তাহলে বলো সঙ্গে সঙ্গে হবে না কিছুক্ষণ পরে হবে? তোমাদের হাত যদি লেগে যায় একটা ইসে গরম জিনিসে, তাহলে কি সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে দাও, না একটু 1 মিনিট পরে সরাও? অবশ্যই সঙ্গে সঙ্গে সরিয়ে দিই। তো সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, তাই না? স্বতঃস্ফূর্ত মানে সঙ্গে সঙ্গে যেটা হবে। অনৈচ্ছিক, তুমি 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 যদি গরম জিনিসে এ করো, তো তুমি নিজের মন থেকে যদি, মন থেকে কি করো যে এরকম হচ্ছে আমাদের আজকে এখন আমাদের হাত লাগালাম সরাতে হবে, এরকম করো কি? সেটা নিজের ইচ্ছাতে হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের অনৈচ্ছিক, এটাকে বলা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, তাহলে কয়েকটা কি কি পয়েন্ট হলো এখানে বলো, এখানে লিখে নাও পয়েন্ট গুলো। একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে, হলো। তাহলে বলো যে উদ্দীপনাটা হবে সেটা সংজ্ঞাবহ হবে না আজ্ঞাবহ হবে? সংজ্ঞা হ্যাঁ, অবভিয়াসলি যেটা আসবে আমাদের সেটা তো সেটা সবসময় সংজ্ঞাবহ। প্রথম দিন আমি সেটা ওগুলো আমরা ভালো করে টাইম নিয়ে বুঝে পড়েছিলাম, ঠিক আছে? ওইটা ওটা বুঝতে পারলে এখানে কিছুই নেই, প্রতিবর্ত ক্রিয়াতে একই জিনিস। বলো, কেউ কিছু বলবে? সংজ্ঞা উদ্দীপনা, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত, তাই না? তাহলে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত আর কি হচ্ছে তাৎক্ষণিক, মানে সঙ্গে সঙ্গে হচ্ছে তাৎক্ষণিক, অনৈচ্ছিক প্রতিক্রিয়া, অনৈচ্ছিক। এটা হচ্ছে আমাদের প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা। মনে থাকে সব? এটাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। তাহলে উদাহরণ যদি দিতে পারে তাহলে কি হয় বলো, উদাহরণ, উদাহরণ কয়েকটা বলো তোমরা। চোখে তীব্র আলো পড়লে তারারন্ধ্র তারার সংকুচিত। রন্ধ্র সংকুচিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে একটা লিখে নিতে পারো, ওটা একটা। তারপরে যেটা আমি বললাম এখনই, গরম বস্তুতে হাত করলে সরে যায়, ওটা লিখে নাও। তাহলে গরম বস্তুতে
হাত দিলে তৎক্ষণাৎ সরে যায়, তৎক্ষণাৎ হাত সরে যায়। এটা একটা উদাহরণ। আবার ওটাও হবে যেটা বললে এখনই, যে তীব্র আলো যখন হচ্ছে আমাদের চোখেতে, তীব্র আলো, চোখে, চোখে তীব্র আলো, চোখে তীব্র আলো পড়লে কি হয় বলো, আমাদের তারারন্ধ্র সংকুচিত হয়ে যায়। তাহলে তারারন্ধ্র সংকুচিত হয়। তাই না? এগুলো সব প্রতিবর্তক ক্রিয়া, ঠিক আছে? এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রতিবর্তক ক্রিয়া, ঠিক আছে? মানুষ বেঁচে আছে না কিনা মরে আছে সেটা জানার জন্য ডাক্তাররা এটা করে। দেখেছো দেখেছো কোনো একটা সিনেমাতে একটা ছোট্ট টর্চ নিয়ে চোখে মারে, দেখেছো কোনোদিন? দিয়ে একটা ছোট টর্চ নিয়ে চোখের দিকে, তোমার কোথাও ডাক্তার দেখাতে গেলেও তো দেখে চোখের পিপল দেখে, চোখে লাইট মেরে দেখে, দেখে না? তো দেখে যে ওটাতে তোমাদের তারারন্ধ্রটা সংকোচন ঠিকঠাক হচ্ছে কিনা। যদি এবার তুমি যদি বলো, এবার যদি একটা মরা মরা যদি মানুষ থাকে, সেই মরা মানুষটার চোখে যদি আলো ফেলে, তো তার তারারন্ধ্র সংকোচন হবে কি হবে না বলো? তারারন্ধ্র সংকোচন হবে না, অবভিয়াসলি হবে না, সে তো মারা গেছে। তাহলে একটা মৃত মানুষের কোনোদিন তারারন্ধ্র সংকোচন হবে না, তার মৃত মানুষের দেহে নিশ্চয়ই প্রতিবর্তক ক্রিয়া দেখা যাবে না, সেই জন্যই সংকোচন হবে না, তাই না? সেই জন্য এইসব জিনিস চেক করার জন্য আমরা চেক করে দেখি এটা তারারন্ধ্র সংকোচন হচ্ছে কিনা। বুঝতে পারছি সবাই? তো নেক্সট লিখো। ওকে, তো 3 নম্বর লিখো সবাই। আর কি লিখতে পারে, লেখা যেতে পারে? আচ্ছা, লোভনীয় বস্তুর যদি আমরা কোনো সেন্ট পাই, বাড়িতে বাড়িতে রান্না হচ্ছে আজকে, খুব ভালো, তোমার ফেভারিট তরকারি বা ফেভারিট জিনিস, তোমার গন্ধ শুনে জিভে জল চলে এলো, আসে না বলো? তাই তো? তাহলে দর্শনে বা ঘ্রাণে আমাদের মুখে কি হয় বলো, লালার সৃষ্টি হয়, তাহলে এটাও একটা প্রতিবর্তক ক্রিয়া। তুমি চাও, তুমি তুমি কি মনে করো যে আমি আমার লালা পড়ছে, সেটা নিজে নিজেই হচ্ছে, তাই না? গন্ধ শুনে। তাহলে লোভনীয় বস্তু দর্শনে বা ঘ্রাণে লালা ক্ষরণ, তাই না? এইসব হচ্ছে আমাদের প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ। এবার সবাই, এবার লিখো ইম্পর্টেন্ট প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যের মধ্যে অলরেডি একটা পড়ে নিয়েছি আমরা প্রথম সংজ্ঞাটাতে, তাই না? তাহলে লিখো সবাই প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে বলো, সংজ্ঞাতে আমরা অলরেডি কটা পয়েন্ট জেনে নিয়েছি? প্রতিবর্তক ক্রিয়ার অনেকগুলো পয়েন্ট জেনে নিয়েছি না? দেখো তো, কি ছিল? স্বতঃস্ফূর্ত, তাৎক্ষণিক, অনৈচ্ছিক, এগুলো সব কি হয়? বৈশিষ্ট্যই তো। বলো, বৈশিষ্ট্য বলতে পারি এগুলোকে? বৈশিষ্ট্য অবভিয়াসলি, কারণ হচ্ছে আমরা তো এটা সংজ্ঞার মধ্যেই পড়েছি, তাই না? তাহলে লিখে নেবো হয়, 1 নম্বর লিখে দেওয়া ফার্স্টে, প্রতিবর্তক ক্রিয়া অনৈচ্ছিক। এটা গেল ফার্স্ট। 2 নম্বর লিখো। আচ্ছা, প্রতিবর্তক ক্রিয়ার জন্য দায়ী কি বলো? প্রতিবর্তক ক্রিয়ার জন্য দায়ী হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্রেন ছাড়াই ঘটে, ব্রেনের এটা 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 ব্রেনের জন্য দায়ী না। ব্রেন হচ্ছে কোনো জিনিস প্রসেসিং এর জন্য দায়ী, কিন্তু আমাদের যে প্রতিবর্তক ক্রিয়াটা হচ্ছে সেটা শুধুমাত্র আমাদের সুষুম্না কাণ্ডে করাচ্ছে, ঠিক আছে? তো লিখে নাও, প্রতিবর্তক ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। লিখে নাও, প্রতিবর্তক ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে। হলো, 2টো পয়েন্ট হলো। 3 নম্বর লিখো। তাহলে মস্তিষ্ক সাহায্য ছাড়া ঘটে, তাহলে মস্তিষ্ক বাদে আর আমাদের সিএনএস বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কে আছে বলো? মস্তিষ্ক বাদে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আরেকটা কি জিনিস আছে? মস্তিষ্ক বাদে কেন্দ্রীয় সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড। তাহলে অবভিয়াসলি যখন মস্তিষ্ক কাজ করছে না, তাহলে কি কাজ করবে? সুষুম্নাকাণ্ড কাজ করবে। লিখে নাও, বেশিরভাগ প্রতিবর্তক ক্রিয়া কার দ্বারা কন্ট্রোল হয়? সুষুম্নাকাণ্ড দ্বারা। তাহলে বেশিরভাগ
প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুঝে নিল? বলো, লিখো, আরো বলো। তারপর নেক্সট চলে যাবো হচ্ছে আমাদের সুষুম্না, আমাদের হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। লিখো তোমরা প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। অলরেডি বললাম শুরু করার সময় আমি দুটো রকম হয়, একটা সহজাত বা জন্মগত, আর একটা হচ্ছে আমাদের অর্জিত, তাই না? তাহলে কে ভাগ করেছিল, এই যে ভাগ যে করছি আমরা, এটা কে ভাগ করেছিল বলো? প্রতিবর্ত ক্রিয়ার সব থেকে বেশি ভালো একটা এক্সপেরিমেন্ট করেছিল হচ্ছে বিজ্ঞানী প্যাভলভ, তাই না? কুকুরের যে এক্সপেরিমেন্টটা, তো সেই এক্সপেরিমেন্টটা করেছিল প্যাভলভ। তাহলে প্যাভলভ এই এক্সপেরিমেন্টটা করার মাধ্যমে আমাদেরকে দুই ধরনের প্রতিবর্ত ক্রিয়া বলেছে। তো কে ভাগ করেছিল প্রতিবর্ত ক্রিয়া প্রকারভেদ? বিজ্ঞানী আইভ্যান পাভলভ। ঠিক আছে, লিখে নাও। লিখে নাও, বিজ্ঞানী আইভ্যান প্যাভলভ প্যাভলভ প্রতিবর্ত ক্রিয়াকে দুভাগে ভাগ করে। ঠিক আছে, তো কি কি উপরে লিখো সবাই, প্রতিবর্ত ক্রিয়া, এক সেকেন্ড, এখানে হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, এটাকে দুভাগ করবো। ঠিক আছে, তাহলে দুভাগে কি হবে? একটা হচ্ছে আমাদের সহজাত বা অর্জিত, সরি সহজাত বা জন্মগত, তাই না? এটা হচ্ছে সহজাত বা জন্মগত, আর এটা হচ্ছে আমাদের অর্জিত, যেটা আমরা জন্মগ্রহণের পর হচ্ছে, তাই না? তাহলে বলো, যেসব আমাদের প্রতিবর্ত ক্রিয়া পূর্বপুরুষ থেকে আসছে, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত স্থির কোনো শর্তের অধীন নয়, তাদের জন্মগত বা শর্ত নির্ভর, বলে আমাদের জন্মের সঙ্গে যে সঙ্গে আছে, তাই না? তাহলে লিখে নাও সবাই, লিখো এখানে যে জন্মগত, আর কি বলে বলো, চিরস্থায়ী, সারা জীবন ধরে থাকে, যেন হচ্ছে শর্তবিহীন, অভ্যাস নির্ভর নয়, শর্তবিহীন, অভ্যাস নির্ভর নয়। এবার তুমি বলো, তুমি যদি 1 মাস যদি কোনো গরম জিনিসে হাত না দাও, 1 মাস পরে যদি তুমি গরম জিনিসে আবার হাত দাও, তাহলে তোমার তুমি কি হাত নড়াবে না? না আগের মতোই যেরকম নড়াচ্ছিল সেরকম নড়াবে বলো? অবভিয়াসলি যেরকম নড়াচ্ছিল সেরকম নড়াবে, তাই না? বলো, না পড়াচ্ছি। কোথায় আছো তুমি? তো জন্মগত, চিরস্থায়ী, শর্তবিহীন, অভ্যাস নির্ভর নয়, তাহলে ওটাই বললাম, যেটা যে তুমি যদি 1 মাস পরেও যদি তুমি কোনো কিছু গরম জিনিসে হাত না দিয়ে যদি 1 মাস পরে আবার গরম গরম জিনিসে হাত দাও, তো অবভিয়াসলি তোমার হাতটা আবার সরে যাবে, তাই না? তাহলে অভ্যাস নির্ভর নয়। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এটাকে বলা হয় জন্মগত বা
সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর একটা হচ্ছে অর্জিত। তাহলে অর্জিত মানে কি, অবশ্যই জন্মগত না, তাই না? তাহলে লিখে নাও। আচ্ছা, প্রথমে আগে এটার উদাহরণ লিখে নাও, জন্মগত সহজাত। বলো, জন্ম থেকে এমন কি কি জিনিস দেখা যায় আমাদের দেহে, যেটা উদাহরণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু উদাহরণ বলে। তাহলে বলো কি কি হয়। চোখে, চোখের যে পাতা সংকোচন, সেটা কি জন্ম থেকে হবে না পরে হবে? শিখবো আমরা, সেটা জন্ম থেকে হবে, তাই না? তাহলে লিখে নাও, উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া। তাহলে তুমি একটা বাচ্চার চোখে যদি আলো ফেলো, সেটা তারও চোখ বন্ধ হয়ে যাবে। একটা বড় মানুষের যদি চোখে ফেলো, তাহলে তারও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কেন হচ্ছে এরকম? কারণ সেটা জন্মগত, সারা জীবন ধরে থাকবে। বলো, next আর লিখতে পারো কি, বলো? বাচ্চা কি করে বলো? বাচ্চা মায়ের দুধ খাওয়ার জন্য কি হয়? মায়ের স্তন পান করার জন্য করে, তাই না? তাহলে জন্মের সঙ্গে সঙ্গে শিশুর যে স্তন পানের ইচ্ছা, সেটা হচ্ছে কি, সেটা একটা অর্জিত সহজাত, তাই না? লিখে নাও, জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তনপানের ইচ্ছা। শিশুর স্তনপানের ইচ্ছা। উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া, জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তনপানের ইচ্ছা, এগুলো সব হয়ে যাবে জন্মগত আমাদের প্রতিবর্তন ক্রিয়া। নেক্সট। আচ্ছা, এর মধ্যে আহ আর কি বলবো, হাঁটুর ঝাঁকুনি হয় একটা, জানো? নি জাগ যেটা বলে ইংরেজিতে, হাঁটুর ঝাঁকুনি। এটা এটা পরে টেস্ট করবো তোমরা হয়তো। দেখবে হাঁটু থাকে না, আমাদের হাঁটু থাকে তো, হাঁটুতে যেরকম এরকম থাকে, এখানে কি থাকে এখানে বলো, এখানে কোন কোন থাকে? এইখানে যেটা থাকে, এটা কি বলে? প্যাটেলা বলে, তো বলেছিলাম না? যেটা হাঁটুর উপরে যে বোন থাকে, সেটা কি বলে? প্যাটেলা বলে। তাহলে একটা প্যাটেলা যদি একটা ছোট হাতুড়ি নিয়ে মারো, এবার আঘাত করো পরে আলগা করে, তাহলে এই যে তোমার পায়ে যেটা ঝুলিয়ে থাকবে না, তুমি ধরো একটা চেয়ারে বসে আছো, চেয়ারের উপর পা ঝুলিয়ে বসে আছো, পা ঝুলিয়ে বসে আছো, কোনোদিন দেখবে এরকম করে একটা একটা হাতুড়ি দিয়ে হালকা করে মারবে প্যাটেলাতে, তোমার পাটা নিজে নিজে কি হয় বলো? জানো এটা? পাটা নিজে নিজে কি হয়? সামনের দিকে চলে যাবে। পাটা কি হয় বলো? সামনের দিকে চলে যাবে। মানে এরকম লম্বা করে পা পা বসছিলে, পাটা হয়ে যাবে এরকম করে, এরকম হয়ে যাবে, সামনের দিকে চলে যাবে। বুঝতে পারলে? তো এটাকে বলা হয় নি জার্ক, ইংরেজিতে নি জার্ক রিফ্লেক্স। কি বলা হয় ইংরেজিতে? নি জার্ক রিফ্লেক্স। পাটার ঝাঁকুনি হচ্ছে, তাই না? সেই জন্য নি জার্ক। তাহলে এটা হচ্ছে আমাদের একটা জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তো লিখে নাও সব এটা। তাহলে কি হবে বলো, লিখে নাও, হাঁটুর ঝাঁকুনি। ঠিক আছে, নেক্সট। এটা আমাদের হলো আচ্ছা, এটাকে শর্তযুক্ত বলবো না শর্তবিহীন বলবো তোমাদের, বলো? শর্তবিহীন লিখেছি তো আমি অলরেডি, মনে আছে? তাহলে তোমাদের শর্তবিহীন শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া কোনটা, কি বলবে অ্যান্সার? সহজাত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে? তাহলে এটাকে বলা শর্তবিহীন। ওকে, বুঝতে পারলে সবাই? নেক্সট, অর্জিত দাস। অর্জিত আমরা কি বলে বলো? যেগুলো আমাদের জন্ম থেকে ছিল না, আস্তে আস্তে আমরা শিখেছি, তাই না? লিখে নাও, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। লিখে নাও, বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। ওকে, হয়েছে লেখা। তাহলে এটা কি হবে বলো, শর্তযুক্ত হবে না শর্তবিহীন হবে অর্জিতটা? বলো। শর্তে শর্তযুক্ত। শর্তযুক্ত অবভিয়াসলি। তাহলে এর উদাহরণ যদি বলো তো কি লিখবে বলো, যেটা অলরেডি বলেছি?
হাঁটতে শেখা, কথা বলতে শেখা, এগুলো সব হচ্ছে আমাদের শর্তযুক্ত। ঠিক আছে, এগুলো সব হয়ে যাবে শর্তযুক্তের মধ্যে। হচ্ছে লেখা। তাহলে নেক্সট আমি ট্রাভেলার পরীক্ষাটা একটু ছোট্ট করে বলে দেবো আমাকে। এখানে কোশ্চেন সেরকম আসে না, শুধু কোশ্চেন আসে হয় শুধু কোশ্চেন আসে হয় ট্রাভেলার পরীক্ষাটা কিসের জন্য করা হয়েছিল, মানে কি টেস্ট করার জন্য করা হয়েছিল, ঠিক আছে। তো তোমাদের ছবি দেখে লিখি, বেশি এগুলো লেখা দরকার নেই এটাতে। হয়ে গেছে স্যার। ঠিক আছে, দাঁড়াও। বুঝতে পারলে পার্থক্য সবাই? সহজাত আর অর্জিত অনাক্রম্যতার পার্থক্য, সরি অনাক্রম্যতা বলছি, আমি পাগল হয়েছি। সহজাত আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা এখন প্যাভলভের পরীক্ষাটা দেখবো। দেখো প্যাভলভ অলরেডি বলে দিয়েছি আমি, প্যাভলভ একটা বিজ্ঞানী ছিল যে প্রতিবর্ত ক্রিয়া নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছিল, তাই না? তাহলে সে তার এক্সপেরিমেন্টের মধ্যে কি হবে একটা দেখো, প্যাভলভের পরীক্ষা। হেডিং দাও সবাই, প্যাভলভের প্রতিবর্ত ক্রিয়া পরীক্ষা। হেডিং দাও সবাই। ঠিক আছে, তাহলে ফার্স্টে লিখো, এটা হচ্ছে আমাদের, এবার তোমরা বলো ফার্স্ট, এবার তোমাদের ছবি দেখা একটা, তোমাদের একটা ছবি দেখায়, তোমাদের একটা ছবি দেখায়। ওয়েট আ মিনিট। हाँ बोल। एक कर रहा हूँ तेरे को फोन, ठीक है, पढ़ा रहा हूँ। हाँ। हम्म। তো দেখতে পাচ্ছ ছবিটা ভালো করে, বেশি বড় হয়ে গেল। সুন্দর একটা ছবি আছে। হ্যাঁ স্যার। এবার দেখো, কি একটা সুন্দর একটা মজার একটা পরীক্ষা করেছিল প্যাবলো, কি করেছিল তোমরা বলো। যেরকম আমরা বললাম মানুষের কি হয়, খাবারের গন্ধ বা খাবারের দেখতে পেলে মানুষের মুখ দিয়ে লালা পড়ে, তাই না? যেরকম কুকুরে যদি খাবারের গন্ধ পায় বা খাবার দেখতে পায়, তাহলে কুকুরের মুখ দিয়ে লালা পড়বে তো, বলো ঠিক না বল। কুকুর যদি দেখতে পায় খাবার, বা কুকুর যদি একটা খাবারের গন্ধ পায়, তাহলে কুকুরের মুখ দিয়েও তো লালা পড়বে, তাই না? তাহলে প্যাভলভ দেখলো যে এরকম কুকুরের সামনে যদি খাবার থাকে বা কুকুরে যদি এরকম খাবারের গন্ধ পায়, তো কুকুরের মুখ দিয়ে লালা পড়ছে। এই যে লালা পড়ছে, দেখতে পাচ্ছ খাবার দেখে। তাহলে কি লেখা আছে বলো, ফার্স্টে কি লেখা আছে, ফার্স্টে এ যে পরীক্ষাটা করেছিল, এই পরীক্ষাটাতে কি লেখা আছে বলো, কি লেখা আছে? পরীক্ষার পূর্বে খাদ্যের উপস্থিতিতে স্বাভাবিক লালাকরণ, তাহলে স্বাভাবিক খাবার দেখলে লালাকরণ হবে, এটা তো স্বাভাবিক। দেন তারপর কি করলো এবার একটু, এটা তো গেল। তাহলে এই যে এ নম্বর যে পরীক্ষাটা, তাহলে বলো এটা কি হবে, সহজাত হবে না অর্জিত হবে এ নম্বর পরীক্ষাটা, বলো। এ এটা কি হলো বলো, খাবার দেখে আমাদের লালাকরণ হচ্ছে, তাহলে এটা কি সহজাত সহজ প্রতিবর্ত ক্রিয়া লাগলো না? হবে। অবভিয়াসলি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, তাই না?
খাবার দেখলে যদি লালা পড়ে তাহলে সেটা আমরা এখনই বললাম, এই যে খাবার দেখলে লালা পড়াটাকে, সেটা হচ্ছে সবচেয়ে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এগুলো হচ্ছে সব সহজাত প্রতিবর্ত। তাহলে এ নম্বর পরীক্ষায় এটা সেটা হচ্ছে কি হলো, সহজাত প্রতিবর্ত ক্রিয়া প্রমাণ হলো। Next. এবার রাঘব কি করলো, একটু চালাকি করলো, কি করলো, যে যে দেখলো যে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া আমরা করতে পারছি কিনা। তো কি করলো দেখো, রাঘব করলো কি, একটা খাবার যখন দিচ্ছিল ওকে, খাবার দেওয়ার আগে কি হয়, ওকে ওই ওখানে ঘন্টা বাজাতে লাগলো। কি বাজে বলো, খাবারটা তো দিল, বি নম্বর পরীক্ষাটা দেখো ভাই, সবাই দেখো বি নম্বর পরীক্ষাটা, এটা এই পরীক্ষাটা ঠিক আছে, পরীক্ষার শুরুতে খাদ্য ও ঘন্টা ধ্বনি এবং স্বাভাবিক লালাধরণ, মানে কি, নর্মাল প্রথমে খাবার দিচ্ছিল এতে, লালা হচ্ছিল, লালাধরণ হচ্ছিল। দেন বিতে কি করলো বলো, খাবার তো দিল, তো খাবার দিলে লালা করবে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে বলো, তার সঙ্গে সঙ্গে একটা ঘন্টা বাজাচ্ছে, ওখানে একটা বেল বাজাচ্ছে। তাহলে খাবার, তার সঙ্গে এখানে বেল প্লাস খাবার দিচ্ছে, তাহলে বেল প্লাস খাবার যখন দিচ্ছে তখন লালাকরণ হয়ে যাচ্ছে। ডেভেলপ কি করলো, এরকম কয়েকদিন করার পরে কি করলো, সি নম্বর অপশনে কি করলো, শুধুমাত্র বেল বাজালো আর কুকুরটাকে রাখলো ওখানে। তাহলে দেখা গেল, এখানে আমরা এবার এবার আমরা যদি পড়েছি বলো, এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়ার জন্য আমাদের এই দুটো হচ্ছে। এবার তোমরা বলো, সহজাত প্রতিবর্ত ক্রিয়ার জন্য যদি হতো তাহলে বেল যদি দিতাম আর যদি তুমি যদি খাবার যদি না দিত, তাহলে কি লালাকরণ হওয়ার কথা না, কথা না বলো, যদি খাবার না দিই, শুধুমাত্র বেল বাজাচ্ছি, তাহলে আমরা পড়েছিলাম যে খাবার দর্শন হলে বা খাবারের গন্ধ শুকলে আমাদের হচ্ছে লালাকরণ হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে কি করছি বলো, সেক্ষেত্রে আমাদের কোনো খাবার দিচ্ছি না, শুধুমাত্র ঘন্টাটা বাজাচ্ছি। সেই ঘন্টাটা বাজানোর ফলে কি হচ্ছে দেখলাম যে আমি, শুধু ঘন্টাটা বাজানো খাবার ছাড়াও, তাহলে খাবার ছাড়া ঘন্টা বাজালেও সেক্ষেত্রে কি হচ্ছে বলো, আমাদের কুকুরটার লালাকরণ হচ্ছে। কেন লালাকরণ হচ্ছে বলো, কুকুরটা ভাবছে যে খাবারটা আসছে এখন, বলো বুঝতে পারছে না, তাহলে এটা কি হয়ে গেল, অর্জিত হয়ে গেল না, বলো সবাই, বুঝতে পারলে কিনা, বলো বলো বলো। যে খাবার দিচ্ছিলাম আমরা, খাবার দিলাম, খাবার দিয়ে হচ্ছে আমাদের আহ প্রথমে নর্মাল খাবার দিলাম, লালা পড়ছে, তারপরে দিলাম খাবারের সঙ্গে ঘন্টা বাজাচ্ছিলাম, ঘন্টা বাজানোর ফলে কি হলো, কুকুরটা ভাবলো যে এরকম খাবারের সময় যখন ঘন্টা বাজানো হবে, তখন হচ্ছে আমি খাবার পাবো, আর সেটা খাবার পেলে আমার মুখ দিয়ে লালা পড়ছে। তাহলে কুকুরটা এটা ভেবে নিল। এবার নেক্সট টাইম যখন ঘন্টা বাজানো হবে, তখন কুকুরটা কি ভাববে বলো, যে ঘন্টা বাজানো মাত্র কি হচ্ছে, খাবার আসছে আমার জন্য, তাহলে খাবার আসার যে ভাবনাটা চলে আসছে মাথাতে, সেটার ফলে কি হচ্ছে বলো, আমাদের লালা করণ হচ্ছে। তাহলে এটা কি হলো বলো, শর্তযুক্ত হয়ে গেল, তো শর্ত থাকলেই তবে ঘন্টা বাজালে হবে, তাহলে এটা হয়ে যাবে শর্তযুক্ত বা অর্জিত। বলো, বলতে পারবে, বুঝতে পারবে সবাই, হ্যাঁ স্যার। সহজ কথা, ঠিক আছে। তাহলে কি বলতে পারি আমরা বলো, অনুশীলনের দ্বারা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি করা যায়, বলতে পারি বলো, অনুশীলনের দ্বারা বলতে পারি। এর থেকে কি প্রমাণ হলো, তাহলে এর থেকে প্রমাণ হলো হচ্ছে আমরা অনুশীলনের দ্বারা, তাহলে প্যাভলভের পরীক্ষা দেখি প্রমাণ হয় যে অনুশীলনের দ্বারা, অনুশীলনের দ্বারা কুকুরের দেহে, কুকুরের দেহে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার সৃষ্টি হয়। আচ্ছা, আরেকটা জিনিস, এবার কিছুক্ষণ পরে যদি ঘন্টা বাজাতে থাকলো, কিন্তু কিছুক্ষণ পরে যদি তোমার খাবার না দেয়, ঘন্টা বাজাতে থাকি 15 মিনিট, 5 মিনিট বাজালাম, এবার তার লালা কি পড়তেই থাকবে, না 1 মিনিট 5 মিনিট পর সে বুঝে যাবে যে খাবার আসবে না, তার লালা বন্ধ হয়ে যাবে বলো, তাহলে কিছুক্ষণ পর লালাটা তার অর্ধেক। বন্ধ, হ্যাঁ তাহলে তার লালা বন্ধ হয়ে যাবে, কারণ সে খাবার দেখতে পায়নি, তাই না। তাহলে এটা কি হচ্ছে, আমাদের শর্তটা যদি অনুপস্থিত হচ্ছে, তাহলে শর্তটা অনুপস্থিত হলে আমাদের আবার হচ্ছে না, তাহলে অনুশীলনের দ্বারা হচ্ছে এটা, সেটা হলো সেই জন্য হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তাহলে অনুশীলনের দ্বারা কুকুরের দেহে শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার সৃষ্টি হয়, ক্রিয়ার সৃষ্টি হয়, বলতে পারি, হয়েছে লিখে সবাই, ব্যাস আমাদের প্যাভলভের পরীক্ষা কমপ্লিট। নেক্সট লিখ হচ্ছে প্রতিবর্ত পথ, এটা অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, আমি আর বেশি কিছু পড়াবো না এখানে। হেডিং দাও প্রতিবর্ত পথ।
রিফ্লেক্স আর্ক। ঠিক আছে, ওই যে তাহলে মনে আছে সবার ছবিটা? আচ্ছা, তোমাদের মনে করার জন্য আবার ছবিটা আবার দিয়ে দিচ্ছি। আমি অলরেডি পড়িয়ে দিয়েছি এটা অলরেডি, কিন্তু সব পড়িয়ে দিচ্ছি ডিটেলস এটা। তোমাদেরকে মনে করার জন্য আমি একবার ছবিটা আরেকবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্যাভলভের পরীক্ষা বুঝতে কারো অসুবিধা কোনো পয়েন্টে? তাহলে প্যাভলভের পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয় বলো, যে আমরা শর্তের মাধ্যমে কোনো একটা কারো বডিতে এরকম অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সৃষ্টি করতে পারি, ঠিক আছে? দেখো, মনে আছে সবার ছবিটা? দেখো সবাই, এই ছবিটাতে ছিল, তাই না? বলো বলো বলো, ছিল না এটা? তাহলে কি কি ছিল বলো আমাদের, তোমাদের যদি মনে করে দিই। তাহলে একটা ছিল হচ্ছে আমাদের রিসেপ্টর বা গ্রাহক। তাহলে এটা এটা মেনলি কারা ছিল বলো, উদাহরণ মনে আছে সবার? ইন্দ্রিয়। মনে আছে সবাই, বলেছিলাম গ্রাহক গুলো সব মেনলি ইন্দ্রিয় গুলো হয়। তাহলে ইন্দ্রিয় হচ্ছে গ্রাহক। সেখান থেকে আমাদের যে নিউরনটা আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের ইনফরমেশন নিয়ে যাচ্ছে সুষুম্না কাণ্ডে, সেটাকে আমরা কি বলছিলাম বলো? এটাকে বলছিলাম সেন্সরি নিউরন, বা এটাকে, সংজ্ঞাবহ। হ্যাঁ, বা এটাকে বলছিলাম সংজ্ঞাবহ নিউরন। মনে আছে সবার? অলরেডি পড়িয়ে দিয়েছি আমি এগুলো। সংজ্ঞাবহ নিউরন, যেটা আমাদের সিগন্যালটা নিয়ে আসবে। এবার সেটা প্রসেসিং হবে। সেটা প্রসেসিং হওয়ার কি একটা নিউরন কি হচ্ছে বলো, আমাদের সিগন্যালটাকে নিয়ে যাবে। সেটাকে আমরা কি বলছিলাম বলো? মোটর নিউরন, বা কি বলতে পারি? আজ্ঞাবহ। আজ্ঞাবহ নিউরন। সেটা নিয়ে এবার কি করে বলো, আমাদের পেশিতে নিয়ে যাবে। তাহলে পেশিটা কি হবে এখানে বলো? ইফেক্টার, বা কি বলবো এটাকে? কারক। কারক। এবার এই যে দুটো নিউরন, সেন্সরি নিউরন আর মোটর নিউরন, বা সংজ্ঞাবহ নিউরন আর হচ্ছে আজ্ঞাবহ নিউরন, তার মাঝখানে যেটা থাকে জায়গা, সেটাকে আমরা কি বলতে পারি বলো? দুটো নিউরনের মাঝখানে পথ কি বলে আমাদের? সাইনাপস বলে, তাই না? সাইন্যাপস। হ্যাঁ। সাইন্যাপস। আবার আরেকটা বলেছিলাম মনে আছে, সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মাঝখানে আরেকটা নিউরন থাকে যে দুটো নিউরনকে কানেক্ট করে। সেটা কি বলেছিলাম বলো? অ্যাডজাস্টার নিউরন, মনে আছে? বলেছিলাম আমি এটা, হ্যাঁ ভালো করে স্যার। মনে করে দেখো। তাহলে এটাকে বলা হয় অ্যাডজাস্টার নিউরন। তাহলে মধ্যবর্তী নিউরন যেটা থাকবে সেটাকে আমরা বলছি অ্যাডজাস্টার নিউরন। অলরেডি এগুলো বলে দিয়েছি সব আমি, রিভিশন। নেক্সট আর কি আছে এখানে? এখানে দু ধরনের বস্তু আছে, দেখো। তাহলে এটা এটা পড়ে দিই। তাহলে সুষুম্নাকাণ্ডের যে আমাদের সি সেকশন দেওয়া যায়, সি সেকশন মানে হচ্ছে এরকম যদি কাটো, সুষুম্নাকাণ্ড তো এরকম হয়, লম্বা হয় না? তাহলে এরকম যদি কেটে নাও, তাহলে উপর থেকে যদি দেখতে দেখতে এরকম লাগবে সুষুম্নাকাণ্ডকে, দেখো কেমন লাগে দেখতে। তো একটা থাকে এরকম বাইরের একটা বস্তু থাকে। এক সেকেন্ড। দেখো, তাহলে একটা হচ্ছে এরকম বাইরে থাকে একটা বস্তু, ঠিক আছে? আর একটা থাকে ভিতরের দিকে। তাহলে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে দুটো ম্যাটার দেখা যায়, এগুলো তোমাদের লাগে না যদিও, তো আমি বলে দিচ্ছি। একটাকে বলা হয় গ্রে ম্যাটার, একটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। ঠিক আছে, কি বলা হয় বলো? একটাকে বলা হয় গ্রে ম্যাটার, একটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তো দেখো,
তাহলে একটাকে বলা হয় গ্রে ম্যাটার, একটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। তাহলে গ্রে ম্যাটারকে ইংরেজিতে কি বলবো বলো? ধূসর বস্তু বলতে পারি। গ্রে কথাটার বাংলা ধূসর। আর আমাদের কি বলে ওটাকে? হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারটাকে আমরা বাংলাতে কি বলতে পারি? হোয়াইট কে বাংলাতে কি বলা যায় ভালো বাংলাতে? শ্বেত। শ্বেত বা সাদা, তাই না? তাহলে হোয়াইট ম্যাটারটা কি বলবো আমরা বলো? শ্বেত বস্তু বলতে পারি। তাহলে এইখানে থাকবে ভিতরের দিকে হচ্ছে আমাদের এরকম একটা প্রজাপতির মতো হয় দেখতে, ঠিক আছে? তাহলে এখানে ভিতরে যে জিনিসটা যেটা আছে সেটা কি বলবো আমরা বলো? ধূসর বস্তু বলবো, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে সবার? তাহলে ভিতরে যেটা আছে সেটাকে বলছি আমরা সুষুম্নাকাণ্ডের ভিতরে যেটা আছে সেটাকে আমরা কি বলছি বলো? ধূসর বস্তু। তাহলে বলো সুষুম্নাকাণ্ডের ভিতরে কি থাকবে? ধূসর বস্তু না শ্বেত বস্তু? ধূসর বস্তু। এবার তোমাদের বলে দিচ্ছি, ট্রিক্স বলে দিচ্ছি কিভাবে মনে মনে থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, সব বলে দিচ্ছি, তোমাদের চাপ নিও না। আর বাইরে যেটা থাকে সেটা কি বলবো বলো? এটা এটা কি বলবো? শ্বেত বস্তু। শ্বেত বস্তু, তাই না? পরীক্ষাতে মনে কিভাবে রাখবে? সবসময় মনে রাখবে সুষুম্নাকাণ্ড বাইরে থেকে দেখতে সাদা রঙের হয়। তাহলে পরীক্ষাতে মনে রাখবে কি হয় বলো? ট্রিক্স পরীক্ষাতে, যে সুষুম্নাকাণ্ড, এটা ট্রিক্স মনে রাখার জন্য, আদৌ ওরকম দেখতে হয় না। সুষুম্নাকাণ্ড বাইরে থেকে দেখতে সাদা, এরকম ভাবে মনে রাখো। তাহলে বলো বাইরে থেকে যেটা দেখতে সাদা সেটা বাইরের জিনিসটা সেটা বাইরে থাকবে না ভিতরে থাকবে? বলো বাইরে থেকে যেটা দেখতে লাগবে অবভিয়াসলি বাইরে থাকবে। তাহলে সুষুম্নাকাণ্ড বাইরে থেকে দেখতে সাদা, এটা বললাম ট্রিক্স তোমার, ঠিক আছে? তাহলে সাদাটা বাইরে থাকবে না ভিতরে থাকবে বলো সবাই? বাইরে থাকবে। বাইরে থাকবে, কারণ বাইরে থেকে দেখতে পাচ্ছি। তাহলে এইবার মনে রাখবো যে সুষুম্নাকাণ্ডের যে শ্বেত বস্তু সেটা থাকে হচ্ছে বাইরের দিকে, আর যেটা ধূসর বস্তু সেটা থাকে ভিতরের দিকে। মনে থাকবে সবার? Yes, তাহলে লিখে sir. নাও। তাহলে এখানে একটু লিখে নাও একটু। সুষুম্নাকাণ্ডে এগুলো ছোট ছোট জিনিস কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুষুম্নাকাণ্ডে শ্বেত বস্তু বা এটাকে ইংরেজিতে কি বলে বলো? হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার, এটা থেকে বাইরে। আর হচ্ছে একটা ধূসর বস্তু বা এটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার, যেটা থাকে হচ্ছে ভিতরের দিকে, ঠিক আছে? এক second। তাহলে শ্বেত বস্তু থাকবে হচ্ছে বাইরের দিকে, আর এটা হচ্ছে ভিতরের দিকে। হয়েছে লেখা? আচ্ছা, প্রতিবর্ত পথের উপাদানগুলো এগুলো কি আবার লেখাতে হবে আমাকে? অলরেডি বলে দিয়েছি আমি। আমি জাস্ট নামগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি বেশি কিছু আর বলছি না, কারণ অলরেডি এগুলো বলে দিয়েছি আমি আগে। তাহলে এখানে প্রতিবর্ত পথের উপাদান এগুলো সব পড়ে নিয়েছি। আগে এক্সট্রা লেখাচ্ছি না, জাস্ট আমি নামগুলো লিখে নিচ্ছি, বাকি কি জিনিস এগুলো আমি আগে লিখে দিচ্ছি। প্রতিবর্ত পথের উপাদান, বলো কি থেকে স্টার্ট হবে? সরি, ফার্স্টে কি হবে এক নম্বরে? কোত্থেকে শুরু হচ্ছে? উদ্দীপনা। উদ্দীপনা। তাহলে উদ্দীপনা থেকে শুরু হলো, উদ্দীপনা গিয়ে কে গ্রহণ করলো উদ্দীপনা? গ্রাহক। গ্রাহক বা রিসিপ্টার। দেন 2 নম্বর কি হচ্ছে? গ্রাহক থেকে কে নিয়ে আসছে আমাদের উদ্দীপনাটাকে? সেন্সরি সংজ্ঞাবাহক। নিউরন। সেন্সরি নিউরন বা সংজ্ঞাবাহক নিউরন। সংজ্ঞাবাহক বা sensory neuron।
আচ্ছা, সেটাকে কোথায় নিয়ে আসছে বলো? এই যে এখানে যেটা নিয়ে মাঝখানে যেটা নিয়ে আসছে, এটা কি কি বলা হয় বলো? এটাকে বলা হয় স্নায়ু কেন্দ্র। স্নায়ুকেন্দ্র। স্নায়ু কেন্দ্র, তাহলে এটাকে বলা হয় স্নায়ু কেন্দ্র। তাহলে স্নায়ু কেন্দ্রে নিয়ে আসছে, তাই না? তারপরে হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্র। নেক্সট, স্নায়ু কেন্দ্র থেকে কোথায় যাচ্ছে বলো? একটা নিউরন বেরিয়ে যাবে স্নায়ু কেন্দ্র থেকে। কোন নিউরন বেরাবে? অ্যাডজেস্ট নিউরন। অ্যাডজাস্টার নিউরন লিখতে পারো। আমি জাস্ট নর্মাল যদি বলছি, যদি অ্যাডজাস্টার নিউরনটাকে ছেড়ে দাও, তাহলে আরেকটা নিউরন কি বেরায় বলো? সেটাকে বলবো যেখান থেকে বেরিয়ে যাবে। মোটর নিউরন। হ্যাঁ, আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরন। এগুলো থাকে, অ্যাডজাস্টার নিউরন সবগুলোতে নাও থাকতে পারে, কিন্তু এগুলো থাকবে, ঠিক আছে? পাঁচটা হচ্ছে আমাদের, সেটা কোথায় যায় বলো? গ্রাফ থেকে শুরু হয়েছিল, তাহলে কোথায় যেতে হবে? কারকে। কারকে। কারকে, তাহলে কারক বা ইফেক্টর। এবার তোমরা বলো, এখানে তোমাকে যদি কেউ কোশ্চেন করে কোথায় সেন্সারি বা সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় পরিণত হয়, কোন জায়গাতে বলো তোমরা? এটা দেখে বলো, তোমরা দেখি বলতে পারবে না? কোন জায়গাতে সংজ্ঞা? স্নায়ুকেন্দ্র। স্নায়ু কেন্দ্র, দেখো এখানে সংজ্ঞাবহ আছে, তাই না? 2 নম্বরটা দেখো সংজ্ঞাবহ আছে। আর 4 নম্বরটা দেখো আজ্ঞাবহ আছে, তাই না? এটা হচ্ছে সংজ্ঞাবহ, এটা হচ্ছে আজ্ঞাবহ। তাহলে কোথায় কোথায় পরিণত হচ্ছে সংজ্ঞাবহ থেকে আজ্ঞাবহ? এখানে, তাই না? তাহলে এখানে হচ্ছে সংজ্ঞাবহ উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয়। বলতে পারি সবাই, সহজ জিনিস। চলো, ব্যাস, এইটুকুই ছিল আমাদের হচ্ছে আমাদের ইসে প্রতিবর্তক ক্রিয়াতে। নেক্সট আমাদের চলে যাবো চোখে। লিখো, হেডিং দাও চোখ। লিখা হলে বলো সবাই। এবার চোখ থেকে কোশ্চেন পরীক্ষাতে খুব আসে, ঠিক আছে? ভালো করে সবাই শুনবে, চোখে খুব ইম্পর্টেন্ট চোখটা। পরীক্ষাতে একটা কোশ্চেন এখান থেকে আসার চান্স অনেক বেশি। তাড়াতাড়ি লিখবে যাতে আজকে শেষ হয়ে যায়, ঠিক আছে? হলে বলবে। হয়েছে? চলো, হেডিং দাও সবাই চোখ। ইংরেজি কি বলে? আই। তাহলে বলো, আইটা কি একটা ইন্দ্রিয়? তো আমাদের চোখটা, তো চোখটা হচ্ছে আমাদের একটা ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়ের মধ্যে, ঠিক আছে? তাহলে সেটা কি কাজে লাগে? চোখটা দেখতে কাজ সাহায্য করে। তাহলে চোখটা কি বলবো আমাদের বলো? দর্শন ইন্দ্রিয় বলতে পারি। চোখটা হচ্ছে দর্শন ইন্দ্রিয়, ঠিক আছে? আমাদের আমাদের বডিতে কটা ইন্দ্রিয় আছে তাহলে বলো? সেটাকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়, জ্ঞানেন্দ্রিয় বলা হয়, নর্মাল ইন্দ্রিয় বলা হয়, জ্ঞানেন্দ্রিয় বলা হয়, ঠিক আছে? আমাদের বডিতে এরকম 5টা জ্ঞানেন্দ্রিয় আছে। কি কি বলো সবাই? জানো তো, ছোটবেলা থেকে চক্ষু, পড়ে আসছো। কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। হ্যাঁ, তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এগুলো হচ্ছে আমাদের সেন্সারি অর্গান, ঠিক আছে? এবার আমরা আসবো চোখের ছবিতে। প্রথমে আমরা ছবি বুঝবো, তারপরে চোখের পার্টগুলো আমরা বলবো। প্রথমে আগে সবাই ছবি দেখো। তোমাদের একটা ছবি দেখেন চোখের, সুন্দর ছবি। আমি নিজে ছবি, বাকি প্রতিটা পার্ট আমি ছবি এঁকে এঁকে বুঝাবো, চাপ নিও না। আগে গোটা ছবিটা দেখো চোখের। চোখ থেকে ছোট ছোট কোশ্চেন অনেক আছে, ঠিক আছে? ভালো করে সবাই মন দিয়ে শুনবে।
তোমাদের কান নেই না? কান আছে? কান তো নেই মনে হয়। কান তোমাদের বই আছে, দেখো তো। নেই মনে হয় যতদূর আইডিয়া। স্যার ফিজিক্সে আছে। আমাদের নেই। নিচে আছে, নিটের সিলেবাসে আছে, এনসিইআরটি তে আছে, তোমাদের নেই। দেখো, তো তুমি ভালো করে প্রতিটা পার্ট বুঝবে, ঠিক আছে? এটা বুঝে নেওয়া মানে যে চোখের 70% এই ছবিটা বুঝে নেওয়া মানে চোখের তোমাদের অলরেডি পড়া হয়ে গেল। তো ছবিটা ভালো করে সবাই মন দিয়ে শুনবে, আমি যেটা বলছি সবাই ভালো করে শুনবে, ঠিক আছে? ছবিটা দেখাই তোমাদের। এটা আছে আমার ছবি। হ্যাঁ স্যার। দেখো এবার এর প্রতিটা পার্ট আমরা একটা করে বোঝাচ্ছি। হলো? চলো, তাহলে দেখো চোখে সবচেয়ে বাইরে একটা সাদা অংশ থাকে। আমাদের চোখের থাকে না সাদা অংশ? চোখের যে আমরা দেখতে পাই সাদা অংশটা, আমাদের চোখ যদি দেখো তাহলে চোখের একটা সাদা অংশ থাকে, মাঝখানে একটা কালো অংশ থাকে, তাই না? থাকে না? বলো সবাই। হ্যাঁ স্যার। তাহলে চোখের যে সাদা অংশটা সেটাকে কি বলা হয় বলো? সেটাকে ভালো কথা কি বলা হয়? সেটাকে বলা হয় স্ক্লেরা বা শ্বেত মণ্ডল। কি বলা হয় বলো? সেটাকে বলা হয় স্ক্লেরা বা শ্বেত মণ্ডল। তাহলে চোখের হচ্ছে বাইরের যে অংশ দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ, আমি তোমাকে হাইলাইট করে বোঝাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ সবাই সাদা অংশটা, আমি যেটাকে নীল করছি এখন। হ্যাঁ স্যার। এইখান থেকে দেখো আমি যেটুকু অংশ নীল করছি সেটুকু হচ্ছে আমাদের সেরা স্ক্লেরার পার্ট, ঠিক আছে, বা শ্বেত মণ্ডলের পার্ট। নীল থাকে না যদিও, আমি তোমাদের বোঝানোর জন্য নীল করছি, ঠিক আছে? নীল হবে না আবার। তোমাদের চোখে দেখতে পাচ্ছ, ছবিতে আয়নাতে দেখবে নিজের চোখটা, যে সাদা অংশটা যেটা দেখা যায় সেটাকে বলা হয় স্ক্লেরা, ঠিক আছে? তাহলে একটা হয়ে গেল আমাদের স্ক্লেরা পড়া গেল। নেক্সট, এটা ফার্স্ট গেল আমাদের। নেক্সট আসা হচ্ছে তোমাদের উম, হুম, আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে একটা হচ্ছে কর্নিয়া আছে, সেটা আমি পরে আসছি। নেক্সট হচ্ছে আমাদের লিখে হচ্ছে আমাদের কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, ঠিক আছে? কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, সেটা কি বলো আমাদের হচ্ছে কৃষ্ণমণ্ডল, কি নামটা কি বলো? কৃষ্ণমণ্ডল মানে কি? কালো অংশটা, তাই না? তাহলে কালো রঙের যে অংশটা আছে সেটাকে আমরা বলছি কৃষ্ণমণ্ডল বা কোরয়েড, ঠিক আছে? তো সেটা আমি পরে বোঝাবো, পরে, চাপ নিও না। আচ্ছা, নেক্সট দেখো, এইখানে দেখো, এটা মিটিয়ে দিই। এর ভিতরে দেখো, ভিতরে যাওয়ার আগে বাইরে দেখিনি একটু আগে। এবার দেখো স্ক্লেরার যে পার্টটা হচ্ছে আমাদের সামনে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ? স্ক্লেরার, স্ক্লেরার পার্ট একটা দেখো সামনে দিয়ে গেছে। এটা হচ্ছে স্ক্লেরা, নীল অংশটা তোমাদের ছবিতে যদি দেখায়, এক সেকেন্ড যদি দেখায় ছবিতে তোমাদের, এক মিনিট। হুম, তাহলে এখান থেকে এইটুকু যদি স্ক্লেরা হয়, তাহলে স্ক্লেরা মানে বাইরের অংশটা, সবচেয়ে বাইরের অংশটা তো, সবথেকে বাইরে তো স্ক্লেরা হচ্ছে, তাই না? তাহলে স্ক্লেরা দেখো, স্ক্লেরা সামনের দিকে গিয়ে দেখো, সামনের দিকে আছে না কিছুটা অংশ? তোমাদের যে ছবিটা দেখায়, বলো, এই জায়গাটা দেখতে পাচ্ছ, নীল থেকে শুরু হয়ে এবার এখানে, এখান থেকে এইটুকু অংশ বাকি আছে। বলো ভাই, বুঝতে পারলে কিনা কোন অংশটার কথা বলছি? বুঝতে পারলে সবাই কোন অংশটা? তাহলে স্ক্লেরার যে পার্টটা সামনের দিকে আছে সেটাকে আমরা কি বলবো বলো সবাই? সেটা কি বলবো? সেটা বলবো কর্নিয়া। কি বলবো বলো? কর্নিয়া, ঠিক আছে? নেক্সট, এটা গেল তোমাদের কর্নিয়া। নেক্সট আমরা আসবো হচ্ছে আমাদের কর্নিয়া হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে আইরিস বা আমাদের
কনীনিকা। আইরিসটা কি বলো? চোখের যে আমাদের হচ্ছে সামনে যেটা থাকে, দেখতে পাচ্ছ না, চোখের যে সামনের দিকে ঢাকা থাকে, সেটাকে বলছে যে আইরিস। আইরিসের ভালো কথাতে বাংলা কথা যদি বলো তাহলে কি বলতে পারি বলো? আইরিসকে আমরা চোখের সামনের দিকে যেটা থাকে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আইরিস। দুদিক থেকে দেখো দুটো বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ? চোখটাকে পার্সিয়ালি কভার করে রাখছে, তাহলে এটাকে কি বলা হয় বলো? আংশিক ভাবে যেটা ঢেকে রাখছে চোখকে, সেটাকে বলা হচ্ছে আমাদের আইরিস। তাহলে আইরিস হয়ে গেল, কর্নিয়া হয়ে গেল। দেন দেখো তারারন্ধ্র। তারারন্ধ্র তো আমরা already জানি। তারারন্ধ্র মানে কি? আমাদের তারা যেটা আমাদের তারারন্ধ্র থাকে যেটা, তারা এই যে সামনের দিকে অংশটা, ঠিক আছে, এটাকে বলছে তারারন্ধ্র। নেক্সট, লেন্স। বলো, চোখে যে আমাদের যে মেন কাজ, সেটা কি করে? চোখের মেন কাজ, চোখে যে আমাদের আলো করা, সবকিছু করা, সেটা করছে লেন্স। তাহলে এখানে দেখো একটা বড় লেন্স আছে। বলো, সবাই দেখতে পেলে? তাহলে চোখে যে আমাদের আলোর প্রবেশ, কতটা আলো প্রবেশ করাতে হবে, কতটা লেন্সকে কতটা ছোট করতে হবে, কতটা বড় করতে হবে, সেগুলো কাজ সব করছে আমাদের হচ্ছে লেন্স। ঠিক আছে, নেক্সট, লেন্স হয়ে গেল। আর কি আছে এখানে? আর হচ্ছে আমাদের একটা ভিতরের দিকে যেটা অংশ, যেটা আমাদের মেনলি দেখার কাজে ব্যবহৃত হয়, মানে যেটা যেটা না থাকলে আমরা দেখতে পাবো না, সেটা কি বলো? মেনলি হচ্ছে ভিতরের দিকে একটা কমলা রঙের অংশ, দেখতে পাচ্ছ সবাই? ভিতরের দিকে দেখো ভালো করে, সবাই কমলা রঙের একটা অংশ দেখতে পাবে, তোমার দেখিয়ে দিচ্ছি। দেখতে পেলে সবাই? দেখো, এটা কমলা রঙের লেয়ার, দেখতে পাচ্ছ সবাই? সেই কমলা রঙের লেয়ারটাকে কি বলা হয় বলো? সেই কমলা রঙের লেয়ারটাকে বলা হয় রেটিনা। কি বলা হয়? রেটিনা। তাহলে মেনলি আমাদের চোখের যে দেখতে দেখতে সাহায্য করে কি, তাহলে বলো আমাদের হচ্ছে রেটিনাটা দেখতে সাহায্য করে। ঠিক আছে? আমরা এসব পড়াবো তোমাদের, চাপ নিও, জাস্ট তোমাদেরকে তোমাদেরকে আমি জাস্ট আইডিয়া দিচ্ছি জিনিসগুলো কি, সবগুলো আলাদা আলাদা তোমরা পড়াবো, চাপ নিও না। আচ্ছা, নেক্সট এবার চলে আসছে হচ্ছে ভিতরের দিকে। ভিতরের দিকে যেগুলো বলি, তাহলে ভিতরের দিকে যদি বলি, তাহলে ভিতরের দিকে কি থাকে বলো? ভিতরের দিকে দুটো হিউমার থাকে, একটা বলা হয় অ্যাকুয়াস হিউমার, একটা বলা হয় ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তাহলে অ্যাকুয়াস হিউমারটা কি বলো? আমাদের যে লেন্স আর আমাদের যে কর্নিয়া, সেটার মাঝখানে দেখো একটা জায়গা আছে, দেখতে পাচ্ছ সবাই? তাহলে তোমাদের ছবি দেখায়, এই হ্যাং করে যাচ্ছে এত না, এক সেকেন্ড। হুম, তাহলে দেখো সবাই, এটা কি বলো? এটা হচ্ছে আমাদের লেন্সটা, তাই না? আর হচ্ছে আমাদের এইটা কি বলো? এইটুকু পার্টটা কি বলেছিলাম সবাই ফার্স্টে? এইটুকু পার্টটা কি বলছিলাম আমরা? স্ক্লেরা। স্ক্লেরা। স্ক্লেরাটা পিছন দিকে থাকে, স্ক্লেরার যে পার্টটা সামনে দিকে থাকে, ওটা কি বললাম বলো? কর্নিয়া, কর্নিয়া। কর্নিয়া বলছি, তাই না? তাহলে কর্নিয়া আর এই যে লেন্স, এই দুটোর মাঝখানে যে জায়গাটা আছে, সেটাকে আমরা কি বলতে পারি বলো? ভিট্রিয়াস হিউমার বলতে পারি? সরি, মানে ভিট্রিয়াস না, অ্যাকুয়াস হিউমার বলতে পারি তো সামনের অংশটাকে? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এটাকে স্যার। বলা হয়, এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। কি বলা হয় এটাকে? অ্যাকুয়াস হিউমারটা কি বলো? একটা হচ্ছে তরল রকম পদার্থ, যেটা কোথায় থাকে বলো? এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সবাই, এই যে জায়গাটা, এটা জায়গাটা, দেখতে পাচ্ছ সবাই? এই জায়গাটা থাকে হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, নেক্সট, আর একটা থাকে মিডিলের দিকে, মধ্যখানে আছে, মধ্যখানে একটা জায়গা আছে, যেটা হলুদ রঙের আঁকা আছে তোমাদের ছবিতে, বুঝতে পারছো ভাই? এগুলো, তাহলে এখানে একটা লিকুইড থাকে, তাই না? তাহলে সেই লিকুইডটাকে কি বলা হয় বলো? সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। কি বলা হয়? ভিট্রিয়াস হিউমার, মনে থাকবে? তাহলে একটা কি থাকে বলো? একটা থাকে হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার, যেটা থাকে লেন্স আর হচ্ছে আমাদের কর্নিয়ার মাঝখানে যে গ্যাপটা থাকে সেটার মাধ্যমে। আর একটা হচ্ছে আমাদের লেন্স আর আমাদের যে রেটিনা, তার মাঝখানে যেটা থাকে, সেটাকে বলছি আমরা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, বুঝতে পারলি? নেক্সট, তাহলে মেইনলি আমাদের মুভমেন্ট লিগে হয়ে গেল। এবার দেখো, লেন্সকে ধরতে যেটা সাহায্য করে, লেন্সকে দেখো একটা লিগামেন্ট বা আমাদের একটা লেন্সকে ধরে রাখছে সামনে, চোখের সামনে, সেটা কি করছে বলো? এখানে দেখো একটা লিগামেন্ট ধরে রাখছে, সবাই দেখতে পাচ্ছ ছবিতে? আমাদের লাল দিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে। একটা লিগামেন্ট লেন্সটাকে ধরে রাখছে,
সেই যে লিগামেন্টাল লেন্সটাকে ধরে রাখে সেটা কি বলা হয় বলো? সাসপেন্সরি লিগামেন্ট। কি বলা হয় বলো? সেটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট, কারণ সেটাকে সাসপেন্ড করছে। সাসপেন্সরি। হ্যাঁ, সেটাকে সাসপেন্ড করছে মানে কি, সেটাকে ধরে আছে, তাহলে সেটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট। কি বলা হয়? সাসপেন্সরি লিগামেন্ট। ওকে, এটা গেল সাসপেন্সরি লিগামেন্ট। আর কি আছে তোমাদের এখানে বলার মতো? উম এক সেকেন্ড, আবার গেল। এক সেকেন্ড। তাহলে এটাকে বলা হয় সাসপেন্সরি লিগামেন্ট। কোনটা হবে তাহলে বলো আমাদের? এইটা দেখতে পেয়েছো ভাই? এটাকে বলছি আমরা সাসপেন্সরি লিগামেন্ট। ঠিক আছে, নেক্সট। এখানে দেখো, আর এখানে আরো কিছু থাকে জিনিসপত্র, সেটাকে বলা হয় সিলিয়ারি বডি। কি বলা হয় বলো? সেটাকে বলা হয় সিলিয়ারি বডি। দেখো নীল রঙের একটা অংশ দেখতে পাচ্ছ সবাই, সাসপেন্সরি লিগামেন্টের পিছন দিকে নীল রঙের একটা অংশ। দেখো তোমার ছবি দেখে নিই। এই যে এটা দেখতে পাচ্ছ সবাই, কালো করলাম আমি এখানে আর এখানে। বলো সবাই, বুঝতে পারলে কোন জায়গাটা বলছি আমি? হ্যাঁ স্যার। তাহলে এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় সিলিয়ারি বডি। কি বলা হয় বলো? সেটাকে বলা হয় সিলিয়ারি সিলিয়ারি বডি। বডি। ঠিক আছে, সেটাকে বলা হয় সিলিয়ারি বডি। মনে থাকবে। নেক্সট, আমাদের উপরের দিকে থাকে হচ্ছে আমাদের একটা কনজাংটিভা বলে একটা স্তর থাকে, যেটা আমাদের কর্নিয়ার উপরের দিকে থাকে। ঠিক আছে, তো সেটাকে বলা হয় কনজাংটিভা। সেটাকে বলা হয় কনজাংটিভা। সেটা কি জিনিস, কোথায় 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 বলো? এই যে দেখো ছবি, ছবি দেখতে পাচ্ছ সবাই? আমাদের একটু লং করে দেখিয়ে দিচ্ছি আমি। যেটা একদম কর্নিয়ার উপরে থাকে, দেখে থাকে ওটাকে। বলো বুঝতে পারলে কোনটাকে বলছি? ছবিতে দেখে না ভালো করে, আমি রং করে দিলাম। আর এটা কি বলা হয় বলো? এটাকে বলা হয় কনজাংটিভা। হয়েছে, মনে থাকবে সবার? বলো সবাই। স্যার কোনটাকে বললেন? দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি, ছবিটা পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইখান থেকে কি আসছিল বলো? স্ক্লেরা আসছিল সামনে, সামনে থেকে পিছন থেকে, মনে আছে সবার? এই যে স্ক্লেরা, হ্যাঁ স্যার। একটু পাতলা করি আরো। এই যে আসছিল স্ক্লেরা, মনে আছে? স্ক্লেরাটা সামনে এসে, স্ক্লেরাটা যখন সামনে আসছে তখন সেটা কি বলছি আমরা বলো? কর্নিয়া। কর্নিয়া। এটুকু মনে, এটুকু সবাই বুঝতে পেরেছো? স্ক্লেরাটা যখন সামনে হ্যাঁ থেকে স্যার। আসছে তখন সেটাকে আমাদের কর্নিয়া বলছি, তাই না? এই কর্নিয়াটারও সামনে দেখা একটা অংশ আছে, দেখতে পাচ্ছ সবাই ছবিতে? হুম হুম। একটা হ্যাঁ ফিতের মতো স্যার। একটা অংশ দেখতে পাচ্ছ? তাহলে সেটাকে বলা হয় কনজাংটিভা। বুঝতে পারলে এবার কোনটা অংশ বলছি? হ্যাঁ স্যার। সবগুলো আলাদা করে সুন্দর করে বুঝে নাও, তাহলে পরীক্ষাতে ভুল হবে না। এটাকে বলা হয় কনজাংটিভা। ঠিক আছে, মনে রাখবে তো? নেক্সট, তাহলে সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে সবগুলো পয়েন্ট বুঝতে হলে সবাই, রেটিনা কোনটা ছিল বলো? যে অংশটা আমাদের পিছন দিকে আছে কমলা কালারটা, দেখতে পাচ্ছ সবাই? এটা, এই অংশটা গোটাতে পিছন দিকে আছে, এখান থেকে শুরু করে, যেটা আমাদের মেইনলি দেখতে সাহায্য করে, সেটাকে আমরা বলছি রেটিনা।
আর এটা আছে এখানে পিত বিন্দু আর বলো সবাই, বলো বলো, কিছু বলছো কেউ? দেখো, আর একটা হচ্ছে আমাদের রেটিনা আছে, আবার এখানে দেখো রেটিনা আর স্ক্লেরার মাঝখানে একটা লেয়ার আছে, দেখতে পাচ্ছ সবাই? ছবিতে দেখো তো ভালো করে বুঝতে পারছো? রেটিনা আর স্ক্লেরার মাঝখানে একটা লেয়ার আছে না? স্ক্লেরা মানে কোনটা, একদম বাইরেরটা, দেখতে পাচ্ছ সবাই? এই যেটা, বলো বুঝতে পেরেছো কিনা? বাইরের লেয়ারটাকে আমরা আচ্ছা, স্ক্লেরা বলছিলাম তো। আর যেটা আমাদের কমলা কালার লেয়ার আছে ভিতরের দিকে, এইটা, যেটা লাল দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলছিলাম বলো? এটাই বললেন আরেকবার। রেটিনা। তাহলে দেখো রেটিনা আর আমাদের হচ্ছে স্ক্লেরা, এর মাঝখানে দেখো একটা আর একটা লেয়ার আছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটাকে বলা হয় রেটিনা আর স্ক্লেরার মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় কোনয়েড লেয়ার, ঠিক আছে? তাহলে এখানে যে লেয়ার থাকে সেটাকে বলা হয় কোনয়েড লেয়ার। তাহলে মোটামুটি লেয়ার গুলো সবাই বুঝতে পারলে? স্ক্লেরা থাকে সবচেয়ে বাইরের দিকে, তারপরে রেটিনা থাকে হচ্ছে সবচেয়ে ভিতরের দিকে, স্ক্লেরা আর হচ্ছে রেটিনার মাঝখানে যেটা থাকে সেটাকে বলছি আমরা কোরয়েড। ওকে, এবার হচ্ছে নেক্সট আসবে হচ্ছে আমরা অন্ধকার বিন্দু আর হচ্ছে পিত বিন্দু দুটাতে। অন্ধকার বিন্দু আর পিত বিন্দু, তাই না? তাহলে অন্ধকার বিন্দু আছে একটা, একটা হচ্ছে পিত বিন্দু আছে। তাহলে পিত বিন্দু কি? পিত বিন্দু মানে হচ্ছে যেখানে আমাদের চোখের, যেখানে যে জায়গাতে সবচেয়ে বেশি ভালো প্রতিবিম্ব গঠিত হয়, চোখে সবচেয়ে ভালো ছবি হবে, যে জায়গাটা আমরা সবচেয়ে ভালো ছবি দেখতে পাবো চোখে, সেটাকে বলছি আমরা হচ্ছে পিত বিন্দু বা ইয়েলো পয়েন্ট। ওকে, স্যার ছবিটাকে জুম আউট করেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখে 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 দিচ্ছি। তাহলে এই মাঝখানে লেয়ারটা কি হবে বলো? নীল কালার যেটা নিয়ে আসছে সেটাকে আমরা কি বলছি? কোরাইট। Choroid। এটুকু বুঝতে কারো অসুবিধা? স্ক্লেরা সবচেয়ে বাইরেরটা, রেটিনা সবচেয়ে ভিতরেরটা, আর হচ্ছে তার মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলছি কোরয়েড। এবার নেক্সট আসবো আমরা হচ্ছে অন্ধকার বিন্দু আর পিত বিন্দুতে। ঠিক আছে, তো এবার যদি আমরা আসি অন্ধকার বিন্দু আর পিত বিন্দুতে, তাহলে দেখো সবাই, এইটুকু অব্দি চোখের পার্ট সবাই বুঝতে পেরেছো? সবগুলো পার্ট যেটুকু বলছি আমি সবগুলো আলাদা করে পড়াবো, চাপ নিও না, জাস্ট পার্ট গুলো বুঝতে পেরেছো কিনা বলো, ঠিক আছে? তাহলে এবার দেখো চোখের একটা পয়েন্ট দেখো, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ? এই জায়গায় দেখো অপটিক যে নার্ভ, অপটিক নার্ভ মনে আছে? অপটিক নার্ভ কি কাজ দিচ্ছিল? পরিশ্রম, অপটিক নার্ভ কি কাজ দেয়? দেখতে দর্শন সাহায্য, কেন্দ্র হিসেবে। দর্শন, দর্শনে সাহায্য করে, তাই না? তাহলে দর্শনে সাহায্য করেছে অপটিক নার্ভ। তাহলে দেখো চোখের একটা অংশে দেখো অপটিক নার্ভ এরকম করে এখানে প্রবেশ বা বেরাচ্ছে, বুঝতে পারছো? চোখের একটা অংশে আমাদের অপটিক যে স্নায়ুটা আছে, অপটিক যে ইয়েছে সেটা হচ্ছে আমাদের ইয়ে হচ্ছে, তাহলে সেখানে অপটিক স্নায়ু যখন মিলিত হচ্ছে, সেইটুকু অংশে আমাদের কি রেটিনার, রেটিনার ওই অংশটা কি কাজ করতে পারবে না কাজ করতে পারবে না বলো, ঠিক আছে তো? এইটুকু অংশ, বলো, তাহলে এইটুকু অংশে কি হচ্ছে বলো? কোনো প্রতিবিম্ব গঠিত হচ্ছে না। তাহলে সেই কোনো প্রতিবিম্ব যদি না গঠিত হয় তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো বলো? অন্ধকার বিন্দু বলতে পারি, বলো সবাই? তাহলে যে অংশে আমাদের অপটিক স্নায়ু মিলিত হচ্ছে সেই অংশে কি হচ্ছে? কোনো আলোক সুবধি কোষ, আলোক সুবধি কোষ মানে হচ্ছে রড কোষ আর কোন কোষ, ঠিক আছে? তো সেখানে কোনো থাকে না, সেই জন্য সেই অংশটা কি হচ্ছে বলো? এই এই যে অংশটা, এই অংশটা কি হচ্ছে বলো? আমাদের কোনো প্রতিবিম্ব গঠিত হবে না এখানে। তাহলে এটাকে কি বলছি আমরা বলো? অন্ধ। অন্ধবিন্দু বা অন্ধকার বিন্দু, ঠিক আছে? আবার দেখো একটা হচ্ছে যেখানে আমাদের সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। দেখো চোখ যদি এখান থেকে আলো আসে, তোমার এইখান থেকে যদি আলো আসে, তাহলে সব থেকে যেটা সামনে সামনে যাবে সেখানে সব থেকে ভালো আলো তৈরি হবে, প্রতিবিম্ব গঠিত হবে, বলো? বুঝতে পারলে? এইখান দিয়ে ধরো আলো ঢুকছে তোমার চোখে, এই দিক দিয়ে আলো ঢুকছে, এই দিক দিয়ে তোমার চোখে আলো ঢুকছে, এখান দিয়ে, এখান দিয়ে আলো ঢুকছে, ঢুকে এলো ঢুকে এলো। এবার চোখ দিয়ে আলোটা যেটা সামনাসামনি যেটা পয়েন্ট আছে সেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হবে না আশেপাশে ভালো হবে বলো? এখানে আলো, এবার এইখানে সবচেয়ে বেশি পরিমাণ আলো কোথায় যাবে বলো? এইগুলোতে যাবে, এগুলোতে যাবে না এই যে মাঝখানে এত করে যাবে বলো? মাঝখানেরটাতে যাবে, কারণ সেটা সব থেকে সামনাসামনি আছে।
তাহলে সবচেয়ে ভালো প্রতিবিম্ব কোথায় গঠিত হয় বলো? পিচ বিন্দুতে না কোথায় হবে বলো? সবচেয়ে ভালো বিন্দুতে। পিচ বিন্দুতে। তাহলে এখানে দেখো একটা যে পয়েন্টটাতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় সেটা বলা হয় পিচ বিন্দু। কি বলা হয়? পিচ বিন্দু। তাহলে এখানে একটা পয়েন্ট থাকে যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, সেটাকে আমরা বলি পিচ বিন্দু বা ইয়েলো পয়েন্ট। পিচ কথা ইংরেজি ইয়েলো, তাই না? তাহলে রেটিনার যে অপটিক অংশে, বুঝিয়ে দিন স্যার আরেকবার। হ্যাঁ সবগুলো বুঝিয়ে দিচ্ছি, চাপ নিও না। জাস্ট তুমি এটা দেখো, তোমাদের ছবি দেখাচ্ছি, শুধু লেখা কিন্তু কিছু এখন, ছবি তো না, বুঝবে। ওই ওই অপটিক্স না, নয় অন্ধকার বিন্দু। হ্যাঁ 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 হ্যাঁ, সব বলে দিচ্ছি। দেখো, অপটিক্স নামে যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে জায়গাটাতে আমাদের আমাদের অপটিক্স নামটা বেরাচ্ছে এখানে, যে চোখের যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই স্নায়ুটা ধরো বেরাচ্ছে বা ঢুকছে হচ্ছে এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটা যদি চোখের স্নায়ুটা ঢুকে বেরায়, তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে বলো? আমাদের কোনো রেটিনার সেরকম কাজ করতে পারছে না, সেই জায়গাটা ঢেকে নিচ্ছে। তাহলে ঢেকে নিচ্ছে মানে কি বলো? সেখানে প্রতিবিম্ব কোনো এসে গঠিত হবে না। তাহলে সেটাকে, যেখানে যেহেতু প্রতিবিম্ব কিছু গঠিত হয় না ওখানে, সেটাকে বলা হয় অন্ধকার বিন্দু। ঠিক আছে? আবার একটা পয়েন্টে যেটা হচ্ছে আমাদের লেন্সের সামনাসামনি, একদম লেন্সের মিডল বরাবর যদি যাও, তাহলে একটা পয়েন্টে যেখানে সবচেয়ে ভালো সামনাসামনি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? সেই এই যে এখানে একটা পয়েন্ট যেটা হচ্ছে এখানে, এখানে এই পয়েন্টটাকে, এটাকে বলা হয় হচ্ছে পিচ বিন্দু বা ইয়েলো পয়েন্ট। বলো, বুঝতে পারলে? অন্ধকার বিন্দু আর প্রতিবিন্দু, প্রতিকার কি বলে, অন্ধকার হ্যাঁ বিন্দু আর স্যার। আমাদের হচ্ছে পিচ বিন্দু, তাই না? এটা হুম, হচ্ছে হুম। আমাদের মেন। নেক্সট, তাহলে মেন মেন যেগুলো পয়েন্ট হচ্ছে আমাদের চোখের, সেগুলো আমরা সব করে নিলাম এখন। বলো, বুঝতে পারলে সবাই? চোখের অংশগুলো সবাই বুঝতে, কারো বুঝতে অসুবিধা? চোখের অংশগুলো না স্যার। চলো নেক্সট যাই। এবার সবগুলো আমরা আলাদা আলাদা করে পড়বো। গট ইট? সবগুলো আলাদা করে পড়বো। চলো তাহলে সবারই ফার্স্টে আমরা কি পড়েছিলাম? ছবিতে সবারই ফার্স্টে কি দেখেছিলাম মনে আছে? স্ক্লেরা। স্ক্লেরা সব থেকে সাদা অংশের সবচেয়ে বাইরের অংশ ওটা, তাই না? তো সেটা আমরা করি। তাহলে তো এবার রিস্টার্ট করি, খুব ভালো, খুব হ্যাং করছে। এবার রিস্টার্ট করি ফার্স্ট, এক সেকেন্ড। ওয়েট আ মিনিট। তাহলে ফার্স্টে, সবারই ফার্স্টে কি লিখবো আমরা বলো সবাই? লিখবো হচ্ছে আমাদের শ্বেত, বা আমাদের যেটা বাইরে সবচেয়ে অংশ সেটাকে বলছে স্ক্লেরা। এবার তোমরা যদি পরীক্ষার জন্য ভাগ করে নিতে চাও, তোমরা যদি পরীক্ষাতে যদি তোমাদের ভাগ করতে অসুবিধা, সুবিধার জন্য ভাগ করে দিই, তাহলে সেটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি বলবো বলো সেটাকে? দেখো, চোখের যে অক্ষ, চোখ, অক্ষ মানে কি বলবো এটাকে? অক্ষিগোলক। চোখের যে অক্ষিগোলক, সেই অক্ষিগোলকটাকে মেনলি তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের আবরক, মানে যেটা ঢেকে ঢেকে রাখে। একটা হচ্ছে আমাদের প্রতিসারক মাধ্যম, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের অক্ষি প্রকোষ্ঠ, মানে যেটা ভিতরের দিকে যেটা প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে? তো এগুলো তোমাদের অতটা লাগবে না, জাস্ট আমি তোমাদের পরপর পরপর পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট লিখো হচ্ছে, এটা কি বলতে হয়? চোখের বিভিন্ন অংশ। একটা করে অংশ বলবো, তার কাজ করবো এবং তাকে একবার তোমাদের দেখিয়ে দেবো আরেকবার। যদি তোমরা ভুলে যাও অলরেডি, তারপর তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্ট হেডিং দাও স্ক্লেরা। স্পেলিংটা ভুলে না, স্ক্লেরা, তন্তু সহায়ক হয়।
বা এটাকে কি বলবো বলো ইংরেজি বাংলাতে? শ্বেত মন্ডল। ঠিক আছে, স্ক্লেরা বা শ্বেত মন্ডল। তাহলে বলো সবাই, স্ক্লেরা বা শ্বেত মন্ডল কোনটা ছিল মনে আছে সবার? সবচেয়ে বাইরের অংশটা। হ্যাঁ, তাহলে সবচেয়ে বাইরের অংশ। তাহলে ছবিটা পরিষ্কার তোমাদের জন্য। দেখো এখানে এইটা সবচেয়ে বাইরের অংশটা বহিরাগত আবরণ, আবরণ যেটা সামনের দিকটা বাদ দিয়ে মেন কথা, ঠিক আছে? এটাকে আমরা বলছি হচ্ছে স্ক্লেরা। বুঝেছো সবাই কোন অংশটা বলছি? ছবি দেখি না সব ভালো করে আবার। দেখতে পাচ্ছ সাধারণ শ্বেত মন্ডল বলছি তাই না? বলো। এক সেকেন্ড দাঁড়াও। এক সেকেন্ড দাঁড়াও একটু। তাহলে স্ক্লেরাটা আমরা বুঝতে পারলাম শ্বেত মন্ডল কোনটা বলছি, একদম বাইরের অংশটা তাই না? তো দেখ, শ্বেত মন্ডলের সবচেয়ে বাইরের অংশটা। এটা একটু মিস্ত্রিটাকে দেখিয়ে তো যদি একটু ফ্যানটা একটু করতে পারে। টাইম আছে আমাদের, 5:30 তো বেজে গেল। তাহলে সবাই লিখবো শ্বেত মন্ডল বা স্ক্লেরা বৈশিষ্ট্য। কি লিখবো বলো সবচেয়ে? বহির আবরক বলতে পারি, বহির আবরক স্ক্লেরাটাকে বলো সবাই। বহির আবরক। বলো টোটাল বহির আবরকটাকে বলছি স্ক্লেরা, না শুধুমাত্র পিছন দিকের যে অংশটা আছে সামনের দিকের অংশটা বাদ দিয়ে সেটাকে আমরা স্ক্লেরা বলছি? বলো, ছবি দেখে বলো তো। শুধুমাত্র পেছনেরটা। হ্যাঁ, পেছন দিকে। তাহলে পেছন দিকে হলেও দেখো সবচেয়ে ম্যাক্সিমাম পার্টটা ওটা নিয়ে গঠিত, তাই না? ম্যাক্সিমাম যে আমাদের পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্ক্লেরা নিয়ে গঠিত, তাই না? সেই স্ক্লেরাটা হচ্ছে আমাদের, এক সেকেন্ড, তাহলে সেটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে আমাদের স্ক্লেরা। তাহলে দেখো পশ্চাৎ ভাগের 5/6 অংশ বলতে পারি টোটাল যেটা অংশটা আছে আমাদের। টোটাল যদি টোটাল থেকে যদি আমরা একটা গোটাটা ভাবি, দেখো বেশিরভাগ অংশটা হচ্ছে আমাদের স্ক্লেরা গঠন করছে, সামনের দিকের অংশটা অনেক কম তো, তাই না? তাহলে সামনের দিকের অংশটা যেহেতু কম, সেই যে 5/6 ভাগ অংশটা যেটা আছে সেটাকে আমরা বলছি স্ক্লেরা। দেখো 6/5 ভাগ অংশটা স্ক্লেরা গঠন করছে, নীল রঙের অংশটা। সবাই বুঝতে পারলে কি বলতে চাইছি? তাহলে বহির আবরকের পশ্চাৎ ভাগের, পশ্চাৎ ভাগের 5/6 অংশ বলতে পারি। 5/6 সাদা, সাদা ও
আসলে হচ্ছে অংশ, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তুমি তো বুঝতে পারলা? আমি করছি ওগুলো, আমি টাইম পাইনি করার জন্য। নেক্সট, এটা গেল আমাদের স্কেলার বৈশিষ্ট্য, তাই না? তাহলে সব থেকে মেইন ইম্পর্টেন্ট এখানে যে 5/6 অংশ জুড়ে কোনটা কি থাকে, তাহলে কি বলবে অ্যান্সার বলো? এখানে সব থেকে ইম্পর্টেন্ট এটাই। বহিরা বহিরাবরকের 5/6 অংশ জুড়ে কোনটা জিনিস থাকে? আমাদের স্ক্লেরা। স্ক্লেরাস। ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব। নেক্সট, এর কাজ, বলো কাজ কি লিখবো তাহলে বলো? স্ক্লেরাটা ভিতরের দিকে, ভিতরের জিনিসকে রক্ষা করবে তো। তাহলে স্ক্লেরার ভিতরে দিয়ে কি আছে সবাই বলো? স্ক্লেরার ভিতরে দিয়ে কি আছে? চোখ আছে। আইরিস, লেন্স, সাধারণত হ্যাঁ, ওগুলো তো ভিতরের দিকে একদম আছে, একদম তার নিচে যেটা আছে কি আছে বলো? স্ক্লেরার নিচের দিকে করয়েড, রেটিন, তাহলে কোরয়েডকে রক্ষা করার কাজটা কে করছে? আমাদের স্ক্লেরা করছে, তাই না? তাহলে লিখে নাও, স্ক্লেরা। তাহলে এটি কোরয়েডকে রক্ষা করে, লিখে নাও কাজ হচ্ছে এটি। এটা তো পুরো চোখটাকেই রক্ষা করবে। হ্যাঁ, চোখ মানে চোখ বলতে মেনলি পিছন দিকটা, সামনের দিকটা তো কভার করছে না কোরয়েডকে। এইটুকু অংশ তো আমাদের কোরয়েড করছে না, সামনের দিকের অংশটা, ওটা তো আমাদের অন্য কিছু কাজ করছে, তাই না? তাহলে ওইটুকু আমরা লিখছি না, জাস্ট পিছন দিকের অংশটার জন্য কোরয়েডকে বলতে পারে বা টোটাল চোখকেও বলতে পারে, চাপ নাই। এটি কোরয়েডকে রক্ষা করা মানে তো চোখকে রক্ষা করা হয়ে গেল, তাই না? কোরয়েডটা সবচেয়ে বাইরের দিকে আছে আমাদের হচ্ছে স্ক্লেরার ভিতরের অংশ কোরয়েড, তাহলে কোরয়েডকে যদি রক্ষা করে তাহলে চোখের ভিতরের অংশগুলো তো রক্ষা হয়ে গেল, তাই না? তাহলে এটি কোরয়েডকে রক্ষা করে। লিখা হলো সবার, বলো। নেক্সট, আহ হুম, এটা গেল কোরয়েড। এবার বলো কোরয়েড বাদ দিয়ে যেটা অংশ আছে, যেটা বাকি অংশ 1/6 অংশ, যেটাকে আমরা কি বলছিলাম বলো? কর্নিয়া। কর্নিয়া। তাহলে এইখান থেকে যদি তুমি ছবিতে যদি দেখাই, এইখান থেকে এইটুকু অংশ দেখো, 6/1 অংশ অনেক ছোট পার্ট, তাই না? তাহলে এটাকে আমরা বলছি কর্নিয়া। কি বলছি? কর্নিয়া, অলরেডি পড়ে নিছি। সরি লিখে নাও, 1 নম্বর স্ক্লেরা হলো, 2 নম্বর লিখো কর্নিয়া। তাহলে বলো বৈশিষ্ট্য কি লিখবো এর? আবরকের 1/6 অংশ বলতে পারি, বলো সবাই। তাহলে বহিরাবক বহিরাবরকের, ওটাতে কি লেখা ছিল? পশ্চাৎ ভাগের 5/6 অংশ। এটা কি লিখতে পারি? পশ্চাৎ ভাগ লিখবো না সম্মুখ ভাগ লিখবো? কোথায় ছিল? সম্মুখ ভাগ। সম্মুখ ভাগে ছিল। তাহলে সম্মুখ ভাগের 1/6 স্বচ্ছ অংশ, ঠিক আছে? আমাদের যে স্ক্লেরা বা শ্বেতমণ্ডল ছিল সেটা ছিল অস্বচ্ছ, আর আমাদের করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্বচ্ছ অংশ, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে ইম্পর্টেন্ট কি বলো? 5/6 অংশ ছিল হচ্ছে আমাদের স্ক্লেরা, আর 1/6 অংশ কি হবে বলো আমাদের? তাহলে কর্নিয়া। মনে থাকবে সবার? এটা গেল বৈশিষ্ট্য। আর কি লিখতে পারি বলো বৈশিষ্ট্যের মধ্যে? এটা কাজ, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ। কার দিকে? আচ্ছা, এটার বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা পয়েন্ট লিখে নাও সবাই, যে এটা হচ্ছে উত্তলাকার, ঠিক আছে? এটা দেখতে উত্তল উত্তল হয়, ঠিক আছে? এটা আরেকটা লিখে নাও, কর্নিয়া উত্তলাকার হয়। এবার তোমরা যদি ফিজিক্স পড়ে থাকো তাহলে বুঝতে পারবে উত্তল আর অবতল কি। জানো তোমরা, মনে হয় কেউ, সবাই জানো উত্তল অবতল কি জিনিস? হ্যাঁ স্যার। উত্তল মানে কি? পেটটা পেটটা ভিতরের দিকে থাকবে না পেটটা বাইরের দিকে থাকবে? উত্তল মানে বাইরের দিকে। বাইরের দিকে। বাইরের পেটটা দিকে। থাকে বাইরের দিকে, ঠিক আছে? সবসময় পরীক্ষাতে মনে রাখবে কি হবে এগুলো, দেখো এগুলো মনে রাখার নিজে নিজে একটা করে ছোট ছোট ট্রিক্স বানাতে হবে। সবসময় ভাববে ভুঁড়ি মানে হচ্ছে উত্তল। এরপর কোনোদিন ভুলবে? বলো, ভুঁড়ি মানে উত্তল, এটা এরপরে কোনোদিন বলবে ভুলবে উত্তল জিনিসটা কি?
বলো, কোন মানুষের ভুঁড়ি দেখেছো তো? ভুঁড়িটা কি থাকে? বাইরে থেকে বেরিয়ে থাকে। তাহলে বাইরে থেকে দেখতে যদি দেখো তুমি ভুঁড়িটাকে, তাহলে কি বলবো? উত্তল বলবে না অবতল বলবে? বলো। উত্তর। উত্তল। তাহলে সবাই সবসময় পরীক্ষায় উত্তর কি মনে বলবো রাখবে? স্যার। হ্যাঁ বলো, উত্তল বলবে, ঠিক আছে? তাহলে এইভাবে পরীক্ষাতে সবাই মনে থাকবে। সবসময় মুখস্থ করে রটটা বের হয় না, নিজে নিজে বানিয়ে বানিয়ে পড়তে হয়। তাহলে তুমি কতটা বলবে স্যার রটটা বানাবে? স্বচ্ছ অংশ এইটুকুটা বুঝতে পারছি না, এটা মানে কি? স্বচ্ছ অংশ মানে হচ্ছে ওখানে যে লিকুইডটা থাকে বা ওখানে যে ইয়েটা থাকে, সেটা থাকে স্বচ্ছ, ক্লিয়ার। সেটা আমাদের মাইক্রোস্কোপে দেখা গেছে যে আমাদের যে কর্নিয়া পার্টটা থাকে সেটা হচ্ছে ক্লিয়ার থাকে, আর আমাদের যে স্ক্লেরার পার্টটা থাকে সেটা হচ্ছে অস্বচ্ছ থাকে। এটা একটা দেখা গেছে, এটা ওর বৈশিষ্ট্য, ঠিক আছে? জাস্ট তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা তোমাদের জাস্ট তোমাকে মনে রাখার বোঝার জিনিস হচ্ছে যে 5/6 অংশটা হচ্ছে আমাদের স্ক্লেরার, পিছনের বাইরের অংশের, আর হচ্ছে 1/6 অংশটা হচ্ছে কর্নিয়া, সামনের দিকে, ঠিক আছে? অস্বচ্ছ স্বচ্ছ তো ওটা তো তোমাদের পাওয়া গেছে, ওটা তো কিছু করার নেই, বুঝতে পারলে? তাহলে উত্তলাকার হয় হচ্ছে আমাদের কর্নিয়াটা। এর কাজ যদি বলো তুমি, উত্তলাকার মানে কি বুঝতে পারলে? তাহলে ছবিতে যদি তুমি দেখো উত্তলাকার হচ্ছে কিনা, দেখো তো। এই দিক থেকে তুমি যদি দেখো তাহলে বলো, এই অংশটা উত্তলাকার হচ্ছে না? কর্নিয়া মানে কোনটা? এই অংশটা দেখো তো, গোলাপি অংশটা এখান থেকে দেখো, ভুলের মতো মনে হচ্ছে তো? বলো সবাই, হচ্ছে তো? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তলাকার হয়ে গেল। তাহলে এই জন্য আমরা বলছি উত্তলাকার। কর্নিয়ার কাজ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিল। প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, লিখে নাও। মাধ্যম, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ। বলো সবাই মনে থাকবে। প্রতিসারক মাধ্যম হিসেবে কে কাজ করে? তাহলে বলো, শুধু কর্নিয়া না, আরো কাজ করে। আমি এখন প্রথম কর্নিয়াটা পড়ালাম, আরো 3টা জিনিস কাজ করে প্রতিসারক মাধ্যম হিসেবে। একটা হচ্ছে সবাই ফার্স্টে কি মনে থাকবে বলো? প্রতিসারক মাধ্যম হিসেবে কর্নিয়া, ঠিক আছে? কর্নিয়া। হয়েছে লেখা। এটা গেল হচ্ছে আমাদের কর্নিয়া। বা কর্নিয়ার একটা একটা কঠিন বাংলা নাম আছে, জানো তো? এটা আমিও দেখলাম অনেকদিন পরে। লিখে নাও তো। এসব নাম কেউ মনে রাখে না, তাও লিখে নাও, তোমাদের পরীক্ষাতে চলে আসে। অচ্ছদ পটল, না কি বলে, অচ্ছদ পটল না, বাংলাতে কিভাবে বলা যায় না, ভুলে গেছি আমি এটা বাংলা কি বলেছিল। তোমাদের বইয়ে আছে অচ্ছেদ্য বলে, পটল। এটা বাংলা কি আছে জানি না, তোমাদের লিখে নাও। তোমাদের যদি বইয়ে আছে সেটা আমি লিখে দিচ্ছি। এগুলো কোনোদিন দিবে না তোমাদের। অচ্ছদ পটলের কাজ কি, কর্ণের কাজই লিখবে। তোমাদের পরীক্ষাতে কোনোদিন কোশ্চেন দেখেছো অচ্ছদ পটলের কাজ কি? দিবে না, কারণ না এগুলো হচ্ছে স্যার। এগুলো হচ্ছে সবসময় সাইন্টিফিক টার্ম। এগুলো হচ্ছে তোমাদের যেটা মেডিকেল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয় সেটাই দিবে। কর্নিয়া সব জায়গায় ইউজ করা হয়, অচ্ছদ পটল কোথাও ইউজ করা হয় না, ঠিক আছে? বাংলা বানিয়ে দিয়েছে ওটা, সেটা আলাদা ব্যাপার। নেক্সট 2 নম্বর হয়ে গেল, দেন 3 নম্বর আসলো কোরয়েড। তাহলে বলো, ক্লিয়ার ভিতরের দিকে যেটা পার্টটা ছিল সেটা কি বলছিলাম বলো? বাইরে থেকে ভিতরে আসতে হবে আস্তে আস্তে করে। কোরয়েড। কোরয়েড। তাহলে বলো ক্রোয়েট কোথায় হবে এখানে? নীল অংশটা যদি ক্রোয়েট আমাদের স্ক্লেরা হয়, তাহলে ক্রোয়েটটা কি হবে? একদম তার ভিতরের অংশটা। তাহলে হয়ে যাবে এই অংশটা। তাহলে হয়ে যাবে এই অংশটা, তাই না? ভিতরের দিকের অংশটা। তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্রোয়েট। ওকে, নেক্সট। তাহলে ক্রোয়েট কি লিখবো তাহলে বলো? আমাদের বলতে পারি মধ্য অবরোধ। বহিরাবরক যদি আমাদের স্ক্লেরা আর আমাদের কর্নিয়া হয়, তাহলে মধ্য অবরোধ আমরা ক্রোয়েট বলতে পারি? বলো সবাই, ছবিতে বলো। সবচেয়ে স্যার বাইরে আছে বলতে স্ক্লেরা। পারি। হ্যাঁ, সবচেয়ে বাইরে দেখো, স্ক্লেরা, পিছন দিকে স্ক্লেরা, সামনের দিকে
কর্নিয়া। আর মধ্যেখানে কি আছে বলো, আমাদের কোরয়েড আছে, তাই না? লিখে নাও, তাহলে লিখে নাও কোরয়েড কি লিখবো আমরা তাহলে? বৈশিষ্ট্য লিখবো কোরয়েডের। কোরয়েডকে বাংলাতে বলা হয় কৃষ্ণমন্ডল, ঠিক আছে? বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়। মধ্য আবরকের পশ্চাৎভাগের সাহায্যে ছয় অংশ। আচ্ছা, এটা কালো কালার কৃষ্ণমন্ডল কেন বলছি? কারণ এটাতে নিশ্চয়ই কালো রঙের কোনো রঞ্জক থাকবে। তাহলে যে রঞ্জকটার জন্য কালো হয় সেটা কি বলা হয় বলো? মেলানিন। কি বলা হয়? মেলানিন রঞ্জক। ঠিক আছে, তো লিখে নাও। তো লিখে নাও, এই স্তরে মেলানিন রঞ্জক থাকায় এটি কালো। ওকে, বুঝতে পারলে সবাই? তাহলে কোন কোরের অংশটা কালো কেন হয় বলো তো ভাই? কার জন্য? মেলানিন রঞ্জক উপস্থিতির জন্য। মনে থাকবে সবার? তাহলে কোরআন অংশটা কৃষ্ণমন্ডল বা কালো কেন বলছি আমরা? মেলানিন নামক রঞ্জক উপস্থিতির জন্য। পরীক্ষার জন্য মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও। তাহলে মেলানিন নামক রঞ্জক উপস্থিতির জন্য কৃষ্ণমন্ডল বা কোরয়েড কালো হয়। চুলেও তো স্যার কালো, তার জন্যই তো মেলানিন থাকে, হ্যাঁ তাই? হ্যাঁ, ঠিক ঠিক, মেলানিনের জন্যই হয়। মেলানিন আসলে সেম একটা রঞ্জক। জিনিসটা। মেলানিন আসলে রঞ্জক, বুঝতে পারলে? তোমাদের রঞ্জকটা বডিতে অনেক জায়গাতে থাকতে পারে। আচ্ছা। নেক্সট, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাও, ঠিক আছে? কোরয়েড কালো কেন হয়? মেলানিন নামক রঞ্জকের জন্য, ঠিক আছে? এর কাজ লিখো, কোরয়েডের কাজ। তাহলে বলো, কোরয়েডের ভিতরে কি আছে? স্ক্লেরার ভিতরে ছিল আমাদের ক্লোরাইড। স্ক্লেরার ভিতরে ছিল ক্লোরাইড। তাহলে রেটিনা। স্ক্লেরার কাজকে আমরা বলছিলাম ক্লোরাইড, ক্লোরাইডকে রক্ষা করা। স্ক্লেরার হচ্ছে সবচেয়ে বাইরে আছে, স্ক্লেরার ভিতরে ক্লোরাইড আছে, তাহলে স্ক্লেরার কাজে আমরা বলেছিলাম ক্লোরাইডকে রক্ষা করার কাজ। ক্লোরাইডের ভিতরে কি আছে বলো সবাই? ছবি দেখে বলো তো। রেটিনা। রেটিনা। তাহলে ক্লোরাইডের কাজ কি বলবো আমরা, বলো সবাই? করয়েডের কাজ হলো রেটিনাকে রক্ষা করা। ঠিক। তাহলে স্ক্লেরার ভিতরে যদি ক্লোরাইড ছিল বলে ক্লোরাইডের রক্ষা করছিল, সেরকম ক্লোরাইডের ভিতরে রেটিনা আছে বলে সেটা কি করবে? রেটিনাকে রক্ষা করবে, তাই না? লিখে নাও সবাই। এইভাবে কত যদি ছবিটা মাথার থেকে নিজে নিজে অ্যান্সার করতে হবে। তো লিখে নাও, রেটিনাকে রক্ষা করা এবং এটা খুব ইম্পর্টেন্ট, বিচ্ছুরিত আলো বিচ্ছুরিত আলো প্রতিফলন রোধ করা। তাহলে একটা জিনিস যেটা তোমাদের লাগবে না, সেটা ফিজিক্সে পড়ায়, তোমাদের এখানে লাগবে না। শুধু just নামটা মনে রাখো। তাহলে রেটিনাকে রক্ষা করা এবং বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করা, সেটা হচ্ছে আমাদের কোরয়েডের কাজ। মনে রাখবে সবাই? লিখে নাও। বলো 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 বলো।
হ্যাঁ তাহলে স্যার। তাহলে কোরয়েড যে ছিল কোরয়েড হলো। এবার দেখো আরেকটা সামনে আসছে, এটাকে বলা হচ্ছে আইরিস। মনে আছে বলেছিলাম আইরিস? হ্যাঁ স্যার। কোনটা ছিল আইরিস? এই যে, বুঝতে পারছো? এটাকে আমরা বলছিলাম আইরিস, তাই না? তাহলে আইরিসটা কি বলো? আইরিসটা হচ্ছে অক্ষি গোলকের সামনে, অক্ষি গোলক মানে কি? এটা গোটাটা অক্ষি গোলক। তাহলে অক্ষি গোলকের সামনে আর কার পিছনে হচ্ছে বলো? কর্নিয়ার পিছনে বলতে পারি? কর্নিয়া কোনটা ছিল? এটা তো বলো। এটা কর্নিয়া ছিল তো, মনে আছে সেকেন্ড যেটা হ্যাঁ স্যার। পড়ছিলাম? তাহলে অক্ষি গোলকের সামনে আর কর্নিয়ার পিছন দিকে বলতে পারি আমাদের আছে। হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে এই যে এই অংশটা, নীল অংশটা, সেটা হচ্ছে আমাদের অক্ষি গোলকের সামনে আছে আর হচ্ছে কর্নিয়ার পিছনে আছে, তাই না? তাহলে অক্ষি গোলকের সামনে এবং কর্নিয়ার পিছনে অবস্থিত বৃত্তাকার কালো পেশিময়, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আইরিসের। ঠিক আছে, তো লিখে নাও। তাহলে কটা হলো? কত নম্বর পয়েন্ট হবে এটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর লিখো সবাই। আচ্ছা, হেডিং দেওয়া হচ্ছে আইরিস। আইরিস, এটাকে বাংলাতে কি বলা হয় বলো? কনিনিকা। ঠিক আছে, কনিনিকা। বাংলাটা কঠিন, ইংরেজিটাই সহজ। ছবিতে দেখলে কোন জিনিসটাকে আমরা বলছিলাম কনিনিকা? আমাদের হচ্ছে এইটা, এই যে নীল রঙের অংশটা, এটা কালো বললাম এখন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আইরিস এর পিছন দিকে হলো, আর হচ্ছে আমাদের কি বলবো সামনের দিকে হলো। সরি, আইরিস এ বলছি, আমাদের আমাদের কি বলে ওটাকে, কর্নিয়ার পিছন দিকে হলো, আর হচ্ছে আমাদের অক্ষি গোলকের সামনে। তো লিখে নাও, এটি অক্ষি গোলকের সামনে, কর্নিয়ার বলো আছে। ঠিক আছে, দেখছি, পড়াচ্ছি আমি। হুম। এই বাবা, ফোন করো, ফোন করো মা। ফোনটা চেক করে দাও না। এটি অক্ষিগোলকের সামনে কর্নিয়ার পিছনে অবস্থিত বৃত্তাকার বৃত্তাকার কালো পেশিময় পর্দা বিশেষ। দেখতে পাচ্ছ চোখের যে আমাদের এটা, সেটাকে কি করছে? আমাদের পর্দার মতো ঢেকে রাখছে হালকা করে, তাই না? তো সেই জন্য এটাকে বলা হয় পর্দার মতো। এবার বলো, এর মাঝখানে যে অংশটা থাকে সেটা কি বলা হয় বলো? আইরিসের যে মাঝখানের অংশটা সেটা কি বলা হয়? আমাদের তারারন্ধ্র কোথায় থাকে? তারারন্ধ্র, তারারন্ধ্র সেখানে থাকে। আইরিসের তো মাঝখানে। তারারন্ধ্র থাকে আইরিসের মাঝখানে থাকে। এর লেখা হলো বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। হুম। আজ তোমাদের যদি ছবির মাধ্যমে, আরেকটা সুন্দর ছবির মাধ্যমে যদি তোমাদের যদি এখনো কেউ না বুঝতে পারো আইরিস কাকে বলে, পিপিল কাকে বলে, এটা তোমাদের সাইডের কাছ থেকে বললাম, এবার তোমাদের সামনে থেকে যদি তোমাদের ছবি দেখায় একটা, দেখো, তোমাদের একটা সুন্দর ছবি দেখাচ্ছি। আরো তোমাদের কোনো ডাউটই থাকবে না, আমি তোমাদের সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। এইবার এই ছবিটা দেখার পরে তোমরা বলো যে কোনো ডাউট থাকবে কিনা। একটু যদি কারোর মনে যদি ডাউট থাকে তাহলে বলবে, আমি জানি কোথায় কোথায় ডাউট হতে পারে তোমাদের।
দেখতে পাচ্ছ সুন্দর একটা বিদেশি চোখ। বিদেশি চোখ মানে এগুলো যা বিদেশি হয়। দেখো, দেখতে পাচ্ছ সুন্দর একটা চোখ। হ্যাঁ স্যার। এবার দেখো এই ছবিটা দেখো, চোখের যে একটা এই অংশটা দেখতে পাচ্ছ সবাই, চোখের এই অংশটা দেখো, কালার ইউজ করি, কালারটা গাঢ় হচ্ছে না। দেখো, দেখতে পাচ্ছ সবাই, মাঝখানের যে গাঢ় কালো অংশটা না, তার বাইরের সাইডের যে কালো অংশটা, সেটাকে আমরা কি বুঝলাম বলো? সেটাকে আমরা বুঝলাম আইরিস। কি বলছিলাম? আইরিস, মনে আছে? তাহলে এখন যদি হ্যাঁ বললাম স্যার। আমরা, সেটাকে বুঝতে পারছো চোখের কোন অংশটাকে আমরা আইরিস বলছি? সবাই নিজের চোখের সঙ্গে কল্পনা করো, তাহলে বুঝতে পারবে। তাহলে এটাকে আমরা বলছি আইরিস। ঠিক আছে, এটা আইরিস বলে নিলাম। আইরিসের মাঝখানে দেখো আরেকটা জিনিস থাকে, যেটা আমাদের সংকোচন প্রসারণ হয়। তাহলে সেটাকে আমরা কি বলি বলো? একদম মাঝখানে যেটা আছে, একদম গাঢ় এটা অংশটা, সেটাকে আমরা তারারন্ধ্র। বলছি, সেটাকে আমরা কি বলছি বলো? তারারন্ধ্র। সেটাকে বলছি আমরা তারারন্ধ্র, বা তারার যেটাকে বাইরে, যেটাকে ইংরেজিতে কি বলে বলো তারারন্ধ্রটাকে? পিউপিল। কি বলা? পিউপিল। বলো, এবার কারোর বুঝতে কোনো অসুবিধা হবে? বলো। স্যার, ওই ছবিটা আরেকবার দেখি। ওই ছবিটা আবার দেখো, দেখো, দেখো। এটা হচ্ছে তোমাদের সাইড থেকে দেওয়া হয়েছে, মানে ক্রস সেকশন। তো এখান থেকে দেখো, সামনের দিক থেকে দেখলে প্রথম উপরে কি আসবে বলো? উপরে আসবে হচ্ছে আমাদের এই যে এটা, আমাদের আসবে হচ্ছে আইরিস, বা আমাদের আইরিস যেটা আছে সেটা হচ্ছে সামনে আসবে, এই যে সামনের, সামনের অংশ আইরিস। তাহলে অ্যাকুয়ারিয়ামটা হলে কোনটা? কোনটা? অ্যাকোয়াসিমার তো মাঝখানে যে তরল পদার্থটা, অ্যাকোয়াসিমার তো কোনো অংশ অংশ না, অ্যাকোয়াসিমার তরল পদার্থ, ওটা আসছি আমি। এটা গেল আমাদের হচ্ছে তোমাদের আইরিসটা, আর যে মাঝখানে যে অংশটা আছে সেটাকে আমরা বলছি তারারন্ধ্র। ক্লিয়ার? এইখানে যে অংশটা, ঠিক আছে, বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। তাহলে এটা গেল আইরিস। এবার আইরিসের সঙ্গে সঙ্গে লিখে নাও একটু, এর কেন্দ্রে, এর কেন্দ্রে 1 থেকে 8 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, ফোন করলাম মাকে গো, ব্যাস বিশিষ্ট গোলাকার ছিদ্রকে, গোলাকার ছিদ্রটিকে তারারন্ধ্র, বা কি বলে ইংরেজিতে বলো? পিউপিল বলে। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা? আজকে এটা এই অবধি থাকবে তোমাদের, নেক্সট দিন পড়িয়ে দেবো আমি বাকিটা, তাড়াহুড়ো করে শেষ করবো না বেকার। হয়েছে লেখা? বলো সবাই। পিউপিল বুঝতে পারলে? আইরিস আর পিউপিলটা, আইরিস হচ্ছে বাইরের যে অংশটা সেটাকে বলছি আইরিস, আর যে ভিতরের দিকে যেটা একটা গাঢ় অংশ দেখছে গোলাকার, সেটাকে আমরা বলছি তারারন্ধ্র বা পিউপিল। ঠিক আছে, এবার এবার কাজ নিব। তাহলে বলো, তারারন্ধ্র কি হয় আমাদের? ছোট বড় হয় তো। তাহলে ছোট বড় হয়ে কি নিয়ন্ত্রণ করে বলো? আলো প্রবেশ কতটা করবে সেটা নিয়ন্ত্রণ করে তো। তাহলে সেটা কে নিয়ন্ত্রণ করছে আমাদের? তারারন্ধ্রের চারপাশে কি আছে? তারারন্ধ্রের চারপাশে কি আছে? আইরিস আছে তো, তাই না? এইটা যে আইরিশ। তারারন্ধ্র আছে, হ্যাঁ, তাহলে আইরিসটা কি করছে বলো? আমাদের তারারন্ধ্রকে ছোট বড় করছে। সবাই লিখে নাও, এর কাজ লিখে নাও সবাই। বল। দাঁড়া, পড়াচ্ছি, একটু করছি, দাঁড়া 5 মিনিট পর। ও, কি লিখবো কাজ আমরা বলো? আইরিস তারারন্ধ্রকে ছোট
স্যার বা সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, সেটাও লিখতে পারো। আমি ওগুলো আসবো সংকোচন প্রসারণ কখন বড় হয় কখন ছোট হয় ওগুলো নেক্সট দিন পড়াচ্ছি আমি। উম, তো লিখো ছোট বড় করে। চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, কতটা পরিমাণ চোখে আলো ঢুকবে সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের আইরিসটা, ঠিক আছে। তো কি হয় বলো, চোখে যদি বেশি পরিমাণ আলো চলে আসে তাহলে কি করবো বলো, আইরিসটা কি হবে, আমাদের তারা রন্ধ্রটা কি হবে, ছোট হয়ে যায় না, সংকুচিত হয়ে যায়। তো চোখের মধ্যে দেখবে তো চোখের উপরে আলো চলে আসলে কি হয়, ভালো করে লক্ষ্য করে দেখবে বুঝতে পারবে, আয়নাতে ভালো করে দেখবে বুঝতে পারবে। বা কোনো ভাই বা কোনো দিদি থাকলে চোখে দেখবে বাড়িতে আলো 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 ফেলবে তোমাদের চোখের উপরে, কি হয় বলো, চোখের মধ্যে আলো ফেলে কি হয়, যে কালো রন্ধ্র থাকে সেটা দেখবে ছোট হয়ে যায়। ভালো করে দেখবে কোনো বইয়ে দেখতে, নিজের চোখে দেখতে হবে, তোমার সামনে ছোট হবে। আর দেখবো অন্ধকার ঘরে গেলে কি হয় তাহলে বলো, তার উল্টোটা হবে, তার অন্ধ কি হবে অন্ধকার ঘরে গেলে তাহলে বলো, প্রসারিত হয়ে যাবে। বড় হয়ে যাবে। তো এটা যদি লিখতে চাও তো লিখে নিতে পারো। অন্ধকারে দেখবো কিভাবে স্যার যে বড় হচ্ছে? হ্যাঁ, তো এটা করা মানে অন্ধকারে বলতে বিজ্ঞানীরা দেখেছে, তুমি দেখতে হবে না, বাকিরা তো দেখতে হবে। তোমার চোখের সঙ্গে মেশিন লাগানো থাকলো, মেশিনটা বুঝে গেল, ঠিক আছে? তো এই পুরো আলোতে কি হয় বলো, ছোট হয়ে যায়। বাস এটা লিখে নাও। বলো, বুঝতে পারো সবাই আইরিস কাজ, আইরিস বা কমিউনিকার কাজ, এইটুকুই থাকবে তোমাদের আজকে, ঠিক আছে। নেক্সট দিন আমি রেটিনা, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার এগুলো করিয়ে চোখের যে লেন্সের যে কাজগুলো হয় সেগুলো আমি করিয়ে দেবো next দিন। ঠিক আছে, তাহলে শেষ তোমাদের চ্যাপ্টার। স্যার চোখে আগে অব্দি স্যার কথা হয়েছে। এগুলো লিখে আমি দিয়ে দেবো চ্যাপ্টার। হয়েছে লেখা সবার? চলো হ্যাঁ স্যার হয়েছে। এটা টেক্সট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ? চল এরপরে এটা স্যার এর উপরের দিকে, কি করবে বলো, স্যার চোখের উপরের দিকে একটু। উপরের দিকে অনেকটা আছে গো। আমি নোটস পাঠিয়ে দেবো এখনই, ঠিক আছে, দেখে নিবে গ্রুপে। চলো, তো এইটুকু থাক তোমাদের, নেক্সট দিন আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে তাহলে, ঠিক আছে। নেক্সট দিন আমি পারলে কালকে সকালবেলা করে দিব, ঠিক আছে। তোমাদের যদি কালকে তোমাদের সকালে ফাঁকা হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যদি হ্যাঁ ঘুরতে স্যার। উঠতে পারি, আমি সকালবেলা উঠতে পারি তুমি স্যার যদি বলছি ক্লাস কটার দিকে নেবেন? ক্লাস আমি বলে দেবো, সকালবেলা নিলে ওই 8টা থেকে বা 10টা থেকে নিবো, 8টা থেকে নিবো আমি। স্যার আবার প্রত্যেক দিন হবে? 10টা থেকে নিবেন স্যার, 10টা থেকে। 10টা থেকে আসলে সবার অনেকের কলেজ থাকতে পারে, তো কলেজ আছে না তোমাদের কালকে হ্যাঁ স্যার 8টা থেকে নেবেন, 10টা থেকে স্যার 8টা থেকে হ্যাঁ জানি আমি, জানি আমি। তো দেখি আমি যদি নিই তাহলে 8টা থেকে নিবো, না হলে বিকালে রাতের বেলা বা কোনো সময় নিবো, ঠিক আছে। আচ্ছা স্যার। বলে দিবো। আর চ্যাপ্টার গুলো পড়ে রাখো, তোমাদের রিভিশন ক্লাস নেক্সট দিন থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য বলছি, তোমাদের পরীক্ষা নেক্সট দিন মক টেস্ট পেপার দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, ঠিক চলো। আছে স্যার। আমার নিজের পরীক্ষা জরুরি ছিল, তাই নিজের পরীক্ষা জরুরি, ওই জন্য আমি বিজি ছিলাম একটু, কোশ্চেনটা বানানো হয়নি। আমার আজকে পরীক্ষা শেষ হলো, 2 ঘন্টা আগে শেষ হলো, তো তোমাদের বানিয়ে আমি দিয়ে দেবো কোশ্চেনটা, ঠিক আছে। চলো ঠিক আছে। সিলেবাসটা বলুন।